আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমরা হচ্ছে ওই যে আমার গুগল ড্রাইভের যে ফোল্ডারটার লিংক শেয়ার করেছিলাম সেটা অ্যাক্সেস করতে পারতেছো। পাবলিক অ্যাক্সেস দিয়ে রাখছি, তো কাজে তোমাদের কারো পারমিশন বা অন্য কোনো কারণে ঢুকতে প্রবলেম হওয়ার কথা না। তো তোমরা যদি ওটাতে ঢুকে থাকো, দেখতে পারবা যে আমি যে চারটা রেফারেন্স বইয়ের কথা বলছিলাম অপারেশনস ম্যানেজমেন্টের জন্য, দুইটা, একটা হচ্ছে স্টিভেনসন আর একটা হচ্ছে আমাদের হাসিন স্যারের যে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বইটা, আর আরেকটা হচ্ছে সাপ্লাই চেনের, মানে দুইটা, সেটা হচ্ছে চোপড়া আর উইজনারের বই। হ্যাঁ, তো এই চারটার সফট কপি তোমরা দেখবা গুগল ড্রাইভে আছে। আর আমাদের যে কোর্সের এই যে অবজেক্টিভ কন্টেন্ট ডিটেইল যেখানে সামারি আছে, সেই ডকুমেন্টটা আপলোড দিয়ে রাখছি। তো এই হচ্ছে জিনিসগুলো আপাতত আছে। আহ সামনে যখন হচ্ছে আমি যখন যখন হচ্ছে বিভিন্ন স্লাইড, হ্যাঁ, গো থ্রু করবো, ওয়ান্স ওই পার্টিকুলার স্লাইডটা পড়ানো শেষ হবে, তারপরে আমি এখানে ওই স্লাইডটার পিডিএফ আপলোড দিয়ে রাখবো। ঠিক আছে, কাজে তোমরা মাঝে মধ্যে আসলে ওই আপডেটেড বিভিন্ন স্লাইড টাইডগুলো এখান থেকে পেয়ে যাবে। তো আপাতত এই অবস্থা। আর আমরা এখানে যে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের যে বইটা আছে হাসিন স্যারের, এই বইটা দিয়ে আমরা স্টার্ট করব আর কি আমাদের পড়াশোনা, যেটা আমি গত দিন বলতেছিলাম যে আমরা অপারেশনস ম্যানেজমেন্টের টপিকটা দিয়ে স্টার্ট করব। তো ওখানে আমরা যদি একটু দেখি, এই যে, হ্যাঁ, এই যে আমাদের বই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট যে লেকচার নোটটা আর কি আমাদের হাসিন স্যারের, আমরা টেবিল অফ কন্টেন্ট থেকে আহ, আপাতত যেটা তোমাদেরকে অ্যাসিওর করতে পারি সেটা হচ্ছে যে প্রথম তিনটা যে টপিক আমরা এই তিনটে শুরুতে স্টার্ট করব, আর এরপরে দেখা যাক আমাদের পড়তে পড়তে আমরা রোলিং বেসিসে ডিসিশন নিব। তো আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, যাতে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের বেসিসটা বুঝতে পারি, যেটা কাইন্ড অফ হচ্ছে অনেকটাই অপারেশনস ম্যানেজমেন্টের মতো চিন্তা করতে পারি। সো এই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টটা কি, এটা কেন বোঝা দরকার, বা কেন আসলে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে তারা আসলে এটা কেন আহ, জানে, হ্যাঁ, এটার অবজেক্টিভটা কি আসলে, সেইটা নিয়ে আমরা স্টাডি করব। ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে এখানে এর বাইরেও আসলে বেশ কিছু জিনিস আছে। তো আমি সবকিছু আসলে গো থ্রু করব না, বা যেগুলো আমি গো থ্রু করতেছি না ওগুলা থেকে আমি হয়তো কোশ্চেন করবো না। হ্যাঁ, তো ফর এক্সাম্পল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তো তোমাদের নিজেদের আগ্রহ থাকলে তোমরা একটু ওগুলা দেখে নিও। আরো টুকটাক কিছু জিনিস থাকবে। তো আমি এখান থেকে পার্শিয়ালি কিছু জিনিস জাস্ট তোমাদের কভার করব। দ্যাট ইজ ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট কি, এন্ড হচ্ছে এর এর অবজেক্টিভটা কি। দেন সেকেন্ড যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি, বোম দেখতে পাচ্ছ, বিল অফ ম্যাটেরিয়াল। হ্যাঁ, সো এটা বেসিক্যালি আসলে প্রোডাক্ট স্ট্রাকচার, এটার বিভিন্ন টাইপ অ্যান্ড কনফিগারেশন গুলো আমরা গো থ্রু করব। তো আমাদের আজকে টার্গেটটা থাকবে আসলে যে আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা কমপ্লিট করব, যেটা এগেইন পুরা চ্যাপ্টার না, এটা পার্শিয়ালি। এন্ড দেন সেকেন্ড চ্যাপ্টারটা আমরা পুরাটা পড়বো, বাট সেটা আজকেই, হয়তো আজকে আমরা স্টার্ট করব, দেন নেক্সট ক্লাসে আমরা হয়তো এটা র্যাপ আপ করবো। তো তারপরে আমরা ওয়ান্স এই দুইটা টপিক শেষ হলে তারপরে আমরা ইনভেন্টরি ক্লাসিফিকেশনে যাব আর কি। হুম, তো এই হচ্ছে আমাদের আপাতত যেটাতে আমরা স্টার্ট করতেছি। তো এটা যেহেতু নিজেই আসলে বেসিক্যালি একটা লেকচার নোট, কাজে এটার জন্য আলাদা করে আর আমি স্লাইডে যাইনি। এই নোট থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করে আর কি পড়াচ্ছি। পরে আমি হচ্ছে অন্য টপিকে যখন যাব তখন আমি আর কি স্লাইড বেসড আর কি, হ্যাঁ, আমরা পড়াশোনা করব। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু এখন ক্লিয়ারলি জেনে নেই, যে তোমরা এখানে তো হচ্ছে আহ 20 ব্যাচ আর 21 ব্যাচ, এই দুই ব্যাচ মেইনলি ছিল। Yes, sir. 20 আর 21, আচ্ছা। এখন ওই যে অনেক সময় থাকে না যে মানে জাস্ট কয়েকজন ইরেগুলার ব্যাচের বা অন্যান্য বা অনেক সিনিয়র থাকে হয়তো মাঝে মধ্যে, তোমাদের সেকশনে এরকম কেউ আছে নাকি, অন্য আর জি কোনো স্যার ব্যাচের বা কেউ আছে? আছে। জি স্যার, 19 ব্যাচের রিটেক আমাদের এখানে রিটেকের হুম হুম। আমি আছি একলা এখানে। আচ্ছা আচ্ছা, তো 19, 20, 21, এই তিন ব্যাচই খালি না হ্যাঁ। তাইলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সমস্যা নাই, ওকে, ঠিক আছে। তাহলে স্টার্ট করতেছি। আর সিয়াররা হচ্ছে তোমরা, হ্যাঁ, তোমাদের মতো করে অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখো স্ক্রিনশট সহ, হ্যাঁ। এই আর কি। ওকে, আমরা কাজে প্রথমে যেটা আমাদের ফোকাস এখন স্টার্ট করব সেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট যে আমরা পড়তেছি, আসলে এটা কি জিনিস, হ্যাঁ, এটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি। তো
ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের আসলে সবচেয়ে একদম লাইক ওয়াইডলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ পারচেজিং এন্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই আহ, এদের দেয়া আর কি ডেফিনেশনটা। সেটা হচ্ছে a total concept having its definite organization to plan and control. সো একটা লাইক কাইন্ড অফ ওভারঅল একটা কনসেপ্ট, যেটা হচ্ছে আমরা যে একটা চিন্তা করতেছি যে কোন একটা পার্টিকুলার গুড প্রডিউস করব, হ্যাঁ, বা একটা সার্ভিস প্রোভাইড করব। তো এটার জন্য তো ডেফিনেটলি আসলে কিছু ম্যাটেরিয়াল ফ্লো, হ্যাঁ, থাকবে, আমাদের একটা অর্গানাইজেশন থাকবে। তো এই যে অর্গানাইজেশনটা, সেইটা প্ল্যান এবং কন্ট্রোল করার যে টোটাল কনসেপ্টটা বা প্ল্যান এন্ড কন্ট্রোলটা আসলে আমরা কি করতেছি, অল টাইপস অফ ম্যাটেরিয়ালস। তো অল টাইপস অফ ম্যাটেরিয়াল আসলে বলতে আমরা কি বুঝাচ্ছি? হুম তা আমি হচ্ছে গতকালকে হচ্ছে হালকা একটু আইডিয়া দিছিলাম যে আমরা কি কি ডিফারেন্ট আসলে ম্যাটেরিয়াল, আমরা টাইপ অফ ম্যাটেরিয়াল আমাদের এখানে ডিল করা লাগতে পারে। তো অল টাইপস অফ ম্যাটেরিয়াল বলতে যেটা, যে আমরা এখানে একটু ফর্মালি একটু দেখে নিই, এই চ্যাপ্টারের লাস্টের দিকেই আছে এই যে টাইপস অফ ম্যাটেরিয়ালস। এই চ্যাপ্টার একদম লাস্টের দিকে তোমরা পাবা। টাইপস অফ ম্যাটেরিয়াল বলতে আসলে আমরা আহ, বিভিন্ন ম্যাটেরিয়ালকে তিনটা ব্রড ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। প্রথম ক্যাটাগরি বলতেছে পারচেজড ম্যাটেরিয়াল। সো পারচেজড ম্যাটেরিয়াল বেসিক্যালি আসলে যে, আমরা যদি একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে চিন্তা করি, যে আমরা মনে করি একটা টেবিল, এক রকমের টেবিল আমরা বানাচ্ছি, আমরা ফার্নিচার আর কি ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি ধরো। তো আমরা যে এখন টেবিল বানাবো, এখন টেবিল বানানোর জন্য আমাদের গ্লু লাগতে পারে, জয়নিং এর জন্য স্ক্রু লাগতে পারে। আহ তো আমরা কি তার মানে যেহেতু টেবিল ম্যানুফ্যাকচার করতেছি এবং টেবিলের কম্পোনেন্ট এগুলো, আমাদের কি এগুলো বানাতে হবে, যে গ্লু বানাবো, স্ক্রু বানাবো নিজেরা? নট নেসেসারি, রাইট? সত্যি কথা বলতে আহ, এটাই কমন যে এই জিনিসগুলো তারা কোথাও থেকে কিনে আনে। হ্যাঁ, তো চাইলে অবশ্যই আমি বানাতে পারবো, দ্যাটস ফাইন, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যেই টাইপের আসলে ইকুইপমেন্ট মেশিনারিজ গুলো দরকার, স্কিল এক্সপার্টিস দরকার হয় টেবিল বানানোর জন্য, সেইটা নট নেসেসারি অতটা অ্যালাইন করে যে আমি স্ক্রু গুলো, হ্যাঁ, তারপরে গ্লু এগুলো নিজেরা বানাইতে যাব। হ্যাঁ, অনেকে করতে পারে, ফাইন, অনেকের সাথে এটা ম্যাচ করে না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে যে এটা ভেরি কমন, তারা এই জিনিসগুলো কোথা থেকে কিনে আনতেছে। অনেক সময় এরকমও হতে পারে যে একটা প্রোডাক্টের মেইন যে প্রোডাক্টটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল একটা টেবিলেরও সবকিছু হয়তো আমি নিজে একদম আহ, বানাচ্ছি না বা মেশিনিং করতেছি না। সেই কথার কথা যে টেবিলের টপটা হচ্ছে আমি অন্য কারো কাছ থেকে সাব অ্যাসেম্বলি করায় আনতেছি। হ্যাঁ, তো টেবিলের ধরো টপটা যদি সে হয় যে তিনটা বোর্ড, হ্যাঁ, রেজিন বা কোনো কিছুর মাধ্যমে আহ, আর কি অ্যাটাচ করে দেন আর কি বানানো হচ্ছে। সো সে আমি এই টেবিল টপটা কারো কাছ থেকে কিনে আনতেছি, হ্যাঁ, এটা অন্য কেউ জয়েন করতেছে, অ্যাসেম্বলি করতেছে, মানে সাব অ্যাসেম্বলি যেটা, দেন ওটা আমি কিনে আনতেছি। তারপরে বাকি কাজগুলো আমি বিভিন্ন ফ্রেমিং বসানো, তারপরে লেগ সেট করা, হ্যাঁ, জয়েনিং করা, দেন ফিনিশিং কিছু প্রসেস করা, হ্যাঁ, এই কাজগুলো হয়তো আমি ডিসাইড করলাম যে এগুলো আমি করবো। তো মোট কথা হচ্ছে তাহলে যে এইটা খুবই কমন যে আমি যখন কোনো একটা আসলে এরকম প্রোডাক্ট বা সার্ভিসের কথা চিন্তা করতেছি, এটার A to Z নট নেসেসারিলি আমি আসলে মেনটেন করব। কিছু কিছু জিনিস হতেই পারে যে আমি আউটসোর্স করতেছি, কারো কাছ থেকে কিনে আনতেছি। তো এই যে যাদের কাছ থেকে আমরা কিনে আনতেছি তাদেরকে আমরা কি বলি? সাপ্লায়ার। হ্যাঁ, তো র মেটেরিয়ালের দিকে আমরা নিজেদেরকে যদি একটা চেইনের মধ্যে আমরা প্রোডাকশন ইউনিট চিন্তা করি, আমরা যেটা বললাম যে র মেটেরিয়ালের দিকে হচ্ছে আমাদের সাপ্লায়াররা থাকতেছে। এবং আমি হয়তো, যেমন যে টেবিল টপের এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে সে আমরা এরকম যে টেবিল টপের কেউ আমাকে টেবিল টপটা জয়েন করে টরে আমাকে বানায় দিচ্ছে, দেন ওই টেবিল টপটা আমি নিয়ে ফার্দার আরো কাজ করে টরে আমি এটাকে আলটিমেটলি পুরো টেবিলটা বানাচ্ছি। তো এই টেবিল টপটা যে এখন বানাচ্ছে, সে আমার সাপ্লায়ার। তার হচ্ছে তার মানে আউটপুটটা, হ্যাঁ, তার প্রোডাক্ট ফিনিশ গুডটা কি? জাস্ট ওই টেবিল টপটাই কিন্তু। হুম আমার হচ্ছে ফিনিশ গুডটা হবে যে, যে টেবিলটা আমি ওভারঅল বানালাম সেটা আমার জন্য র মেটেরিয়াল বা পারচেজ মেটেরিয়াল হচ্ছে সেই টেবিল টপ। কিন্তু যে সাপ্লায়ারটা, তার জন্য কিন্তু ওই টেবিল টপটা র মেটেরিয়াল না, তার জন্য সেটাই হচ্ছে ফিনিশ গুড বা আউটপুট, কারণ সে সেটাই সেল করতেছে। তার জন্য র মেটেরিয়াল হবে আবার সেই টেবিল টপ বানানোর জন্য যে এখন কাঠ থেকে বোর্ড টোড বানাচ্ছে। হুম, তো ওগুলো এখন তারা এখন যেখান থেকে কিনে আনতেছে বা যেখান থেকে ম্যানেজ করতেছে, তারা হচ্ছে আবার ওদের সাপ্লায়ার। সো সাপ্লায়ার্স অফ সাপ্লায়ার। তো এরকম ভাবে আমরা চিন্তা করতে পারি যে
আমাদের আবার র মেটেরিয়ালের এন্ডে সাপ্লায়ার আছে, সাপ্লায়ারেরও আবার সাপ্লায়ার থাকতে পারে। তাইলে এই র মেটেরিয়ালের দিকে বিভিন্ন রকম এরকম সাপ্লায়ার গুলো আছে। আবার আমি যদি এখন আমার কাস্টমারের এন্ডের দিকে চিন্তা করি, ফিনিশ গুডস এর দিকে চিন্তা করি, ফিনিশ গুডসটা বানানোর পরে আমরা বলতেছিলাম যে আমাদের এখন বিভিন্ন জায়গাতে এখন এটাকে ডিস্ট্রিবিউট করা লাগবে, বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার লাগতে পারে আমাদের। দেন বিভিন্ন রিটেল সবগুলোতে আমাদের আবার একটা ফার্দার নেওয়া লাগতে পারে, যেখান থেকে কাস্টমাররা ইজিলি তাদের রেসিডেন্সিয়াল এরিয়ার আশেপাশে কিনে ফেলতে পারবে। ঠিক আছে। সো ফিনিশ গুডস এর এন্ডে দেন আমাদের এই যে এরকম আরো কিছু স্টেজ আছে, স্টেপ আছে আর কি। তাইলে পারচেজ মেটেরিয়াল আমি চিন্তা করতেছি আমার সাপ্লায়ারের কাছ থেকে আমি কিনে নিচ্ছি। সেখানে অনেক কিছু যেমন র মেটেরিয়ালের মতো জিনিস থাকতে পারে, আবার অনেক কিছু থাকতে পারে ওই যে লাইক কাইন্ড অফ সাব অ্যাসেম্বলি। হ্যাঁ। সো এখন তারপরে হইতে পারে যে আমরা বিভিন্ন মেশিন কিনতেছি, মেশিনের পার্টস কিনতেছি, হ্যাঁ, বিভিন্ন টুলস কিনতেছি। সো এটা কমপ্লিকেটেড যেমন অনেক মেশিনারিজ হইতে পারে, আবার খুব সিম্পল টুলস স্ক্রুড্রাইভার থেকে শুরু করে, হ্যাঁ, খুবই সিম্পল সিম্পল টুলও হইতে পারে, সোল্ডারিং আয়রন হইতে পারে। তো এই জিনিসগুলো আমরা কিনতেছি, এগুলো হচ্ছে পারচেজড মেটেরিয়াল। র মেটেরিয়াল, কম্পোনেন্ট, স্পেয়ার পার্টস, অয়েলস, গ্রিজ, কটন ওয়েস্ট, কনজিউমেবলস এন্ড টুলস। তো এই সবকিছু হচ্ছে পারচেজ মেটেরিয়াল। এটা হচ্ছে এক ধরনের জিনিস আমাদের, তাইলে যেটা আমাদের প্রোডাকশন ইউনিটে আমরা চিন্তা করতেছি। এখন তোমরা বলতে পারো যে স্যার, এই যে পড়াশোনা করার সময় আমরা এখন নিজেদেরকে প্রোডাকশন ইউনিটে আসলে চিন্তা করতেছি কেন, বা চিন্তা করে লাভটা কি? কারণ এই যে মানে আমরা যখন নিজেদেরকে প্রোডাকশন ইউনিটে যদি চিন্তা করি, দেন আমরা যাদের কাছ থেকে জিনিসগুলো কিনতেছি সেই রেফারেন্সে তাদেরকে আমরা সাপ্লায়ার বলতেছি, এবং তাদের কাছ থেকে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি আমাদের জন্য র মেটেরিয়াল। হ্যাঁ, বা এরকম আর কি। হ্যাঁ, মানে ইনপুট সাইডের ম্যাটেরিয়াল আর কি। বাট সেগুলো ওই ফ্যাসিলিটির জন্য, ওই সাপ্লাইয়ের জন্য কিন্তু মোটেও র মেটেরিয়াল। তাদের জন্য এটা হচ্ছে আউটপুট, হ্যাঁ, ফিনিশ গুডস। তো ওইটা ওই জন্য রেফারেন্সটা ইম্পর্টেন্ট, যে আমরা নিজেদেরকে একটা পার্টিকুলার রেফারেন্সে সেট করলে দেন আমরা তখন এই বিভিন্ন লেবেলিং করা এবং ওই চেইনটা সম্পর্কে, হ্যাঁ, এক্সপ্লেইন করা ইজিয়ার হয়। তো আমরা ওই জন্য আপাতত নিজেদেরকে ধরে রাখতেছি আমরা প্রোডাকশন ইউনিটে আসি, ফ্যাসিলিটিতে আসি। আমাদের জন্য এখন এই ইউনিটের জন্য আমাদের প্রোডাক্ট যেটা আমাদের বানানোর টার্গেট আর কি, সেটা আমাদের জন্য ফিনিশড গুডস হবে। আর ওইটার জন্য আমরা বিভিন্ন কিছু কিনে আনতেছি আমাদের সাপ্লায়ারের কাছ থেকে। তো পারচেজ মেটেরিয়াল একটা ক্যাটাগরি, এটা তো আমরা ইজিলি বুঝতে পারলাম। আর দেন আমরা টেবিলটা যে বানাচ্ছি সেইটাকে আমরা বলতে পারি আমাদের ফাইনাল প্রোডাক্ট, হ্যাঁ, যেটাকে আমরা ফিনিশ গুডস বলতে পারি। এটা আমাদের ইজিলি আর কি ঠিক আছে, মাথায় আসার কথা। বাট দেন আমরা যে র মেটেরিয়াল বা বিভিন্ন হচ্ছে এই যে সাব অ্যাসেম্বল প্রোডাক্ট কিনে আনতেছি, এটা কিনে এনে কি এখন সাথে সাথে একদম ম্যাজিক্যালি কি আসলে আমাদের ফিনিশ গুডস হয়ে যাবে, টেবিল বানানো হয়ে যাবে? না। ভেরি লাইকলি প্রত্যেক দিন এরকম হবে যে কিছু কিছু আনফিনিশড আসলে বা সেমি ফিনিশড, হ্যাঁ, প্রোডাক্ট থেকে গেছে, যেটা আজকেই আমার কমপ্লিট করা পসিবল হচ্ছে না। তো এরকম সেমি ফিনিশ জিনিসগুলোকে বলা হয় ফর্মালি ওয়ার্ক ইন প্রসেস ম্যাটেরিয়ালস। ঠিক আছে, ওয়ার্ক ইন প্রসেস। তাইলে পারচেজ মেটেরিয়াল কিছু জিনিস থাকতেছে ইনপুট সাইডে, তারপরে সেগুলোকে নিয়ে কাজ করতে করতে আমরা মাঝামাঝি অবস্থায় থাকলে সেটাকে আমরা ওয়ার্ক ইন প্রসেস ম্যাটেরিয়ালস বলতেছি, এটা আমাদের সেকেন্ড ক্যাটাগরি। আর আলটিমেটলি ফাইনালি আমাদের থার্ড ক্যাটাগরি হচ্ছে যে ফিনিশ গুডসটা, হ্যাঁ, যেটা আলটিমেটলি আমরা কাস্টমারকে সেল করব দেখে আমরা ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠিয়ে দিচ্ছি। তো এই তিনটা ক্যাটাগরি। তাহলে যখন আমরা আসলে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের ডেফিনিশনে বলতেছি যে টু প্ল্যান অ্যান্ড কন্ট্রোল অল টাইপস অফ ম্যাটেরিয়ালস, অল টাইপস অফ ম্যাটেরিয়ালস বলতে এইভাবে আমরা চিন্তা করতে পারি যে এই তিনটা ব্রড ক্যাটাগরির ম্যাটেরিয়াল যেটাই হোক না কেন সবকিছুই আমাদের কনসার্ন। হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের এই ক্যাটাগরির আর কি ম্যাটেরিয়াল আমাদের ইউনিটে থাকতে পারে এবং থাকবে, এটাই নর্মাল আসলে। হ্যাঁ, সো এগুলোকে নিয়ে ডিল করতে পারা, প্ল্যান করতে পারা। আচ্ছা, সো আমরা ডেফিনেশনটা পড়তে যে আমরা অল টাইপস অফ ম্যাটেরিয়ালটা একটু ক্লিয়ার হয়ে নিলাম, এবং এটা আসলে কি এই চ্যাপ্টারের শেষের দিকে টাইপস অফ ম্যাটেরিয়াল একটা ছোট্ট সাবসেকশন আছে, ওইখান থেকে আমরা দেখে নিলাম। আচ্ছা, সো a total concept having its definite organization to plan and control all types of materials. Okay, then its supply. এখন এই এইটার যে তাহলে সাপ্লাইটা আসতেছে, হ্যাঁ, যে আমরা যা যা পারচেজড ম্যাটেরিয়াল বলতেছি প্রথম ক্যাটাগরিটা যে, সো সেটা কিন্তু আমরা তাইলে আমার সাপ্লায়ারের কাছ থেকে পাচ্ছি। তো আমি যদি এখন চিন্তা করি আমি বিভিন্ন সময় আমার পছন্দ মতো কাজ করব, হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্ট বানাবো, এক এক মাসে আমার এক এক রকমের ডিমান্ড থাকবে, এক এক রকমের জিনিস তখন আমার বানাইতে হবে, তখন ওইটার উপর বেস করে আমার তখন র মেটেরিয়াল বা পারচেজ মেটেরিয়াল কিন্তু দরকার পড়বে। এখন তাই যদি হয়ে থাকে
এই র মেটেরিয়াল বা পারচেজ মেটেরিয়াল গুলো আমি সময় মতো পাচ্ছি কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যদি না পাই, আমার তো এই প্ল্যান করে কোনো লাভ নাই। হ্যাঁ, যে আমি কখন কোন দিন কয়টা বানাবো, হ্যাঁ এই প্ল্যান আমি করতে পারবো, ঠিক আছে, আমার নিজের ওভারঅল প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য, কিন্তু এটা কিন্তু আমি এক্সিকিউট করতে পারবো না। কারণ আমার তো সেটা বানানোর জন্য র মেটেরিয়াল নাই, টুলস নাই। হ্যাঁ, যা যা সাব অ্যাসেম্বল প্রোডাক্ট দরকার ছিল কিনে আনার, সেটা নাই, কারণ আমি ওইভাবে প্ল্যান করিনি। তো আমাকে এটা মেক শিওর করতে হবে আসলে যে আমার যা যা, এই যে অল টাইপস অফ ম্যাটেরিয়াল বলতেছি, তো এটার মধ্যে অনেকগুলো যে আছে আমাদের পারচেজ ম্যাটেরিয়ালের আন্ডারে পড়ে, সেটা আমার সাপ্লায়ারের কাছ থেকে আসতেছে। তো সেইটা আমার উপর, একার উপর ডিপেন্ড করতেছে না, এটা ডিপেন্ড করতেছে আমার সাপ্লায়ারের উপরে। তো এখন তাইলে আমি আসি যে একটা, যেমন তাইলে বুঝতে পারতেছি আমার যে বিভিন্ন রকমের জিনিস আমরা কিনতেছি, এইটা তাইলে হইতেই পারে যে আমরা ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল ডিফারেন্ট সাপ্লায়ারের কাছ থেকে কিনতেছি। বাট এইখানেই শেষ না, এরকমও ইভেন হয় যে একটাই জিনিস, একটাই মেটেরিয়াল, এটা ইভেন আমরা একটা সাপ্লায়ারের কাছ থেকে কিনতেছি না, একই জিনিস আমরা মাল্টিপল সাপ্লায়ারের কাছ থেকেও অনেক সময় দেখবা যে কিনতেছি। এটা একটু তোমরা আমাকে চিন্তা করে শেয়ার করো তো, যে তোমাদের কাছে কেন মনে হয় যে এই কাজটা কেউ করতে পারে। একজনের কাছ থেকে তো আমি টোটালটা নিতেই পারতাম, কেন আমি দুইজন সাপ্লায়ারের কথা চিন্তা করতেছি যে একই জিনিস নিব, বাট দুইটা সাপ্লায়ারের কাছ থেকে? এটাতে কি কোনো লাভ আছে? মানুষজন কেন এটা করতেছে? হুম, 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 হুম। রাইট, রাইট। ভেরি গুড। হ্যাঁ, একটা খুবই ইম্পর্ট্যান্ট আর কি ইস্যু পাইলাম, সেটা বলতেছে যে যে কোনো কারণে তাদের প্রোডাকশন অফ হয়ে যেতে পারে। ইভেন তাদের হচ্ছে যে তারা যে মেশিনারি ইকুইপমেন্ট ইউজ করতেছে, বা তাদের যে ইভেন সাপ্লায়ার আছে, ওগুলোর ইস্যুর কারণে হইতে পারে যে তারা হঠাৎ করে জানাইলো যে তাদের ইমার্জেন্সি এরকম একটা সিচুয়েশন, তো তারা এটা প্রোভাইড করতে পারতেছে না, যে এটা উপর বেস করে আমি আমার সারা মাসের হয়তো প্ল্যান সেট করে রাখছি। ঠিক আছে। আবার আরেকটা যেটা বললো যে তারা নিজেরা বিজনেস মানে আউট অফ বিজনেস হয়ে যেতে পারে। তো তখন আমি হুট করে আসলে কি করব? সো এটা ডেফিনেটলি একটা ভেরি ইম্পর্টেন্ট, যে তার এন্ডের যে আসলে আনসার্টেনটিটা, হ্যাঁ, যে সে কিরকম কখন আসলে আমাকে প্রোভাইড করতে পারবে, এইটা এখন আমার জন্য একটা আনসার্টেনটি, বড় একটা ব্যাপার, হ্যাঁ, ক্রিটিক্যাল ইস্যু। এটা ডেফিনেটলি একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা এগেইন এগুলো কিন্তু ডিটেইল পড়বো। সোর্সিং কিন্তু আমাদের এক্সপ্লিসিটলি একটা টপিকই আছে, কাজে ওইখানে আমরা মাল্টিপল সাপ্লায়ার এগুলো নিয়ে সবকিছু নিয়ে ডিটেইল পড়বো, যে কি কি ফ্যাক্টর চিন্তা করা উচিত, হ্যাঁ, কিভাবে আমরা ডিসাইড করতে পারি, কি কি অ্যালগোরিদম এরকম আছে। আপাতত আমরা জাস্ট এমনি আর কি, জাস্ট আমাদের কমন সেন্স থেকে কি মনে হয় ওই এন্ডে আলাপ করতেছি। তো এটা অবশ্যই হ্যাঁ ভেরি একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আর কারো কোনো ইস্যু মাথায় কাজ করতেছে? স্যার, মনোপলি মানে বন্ধ করার জন্য, যেমন হুম, একজনের কাছ হুম, থেকে যদি সাপ্লাই নিই, তো হুম, সে তো প্রাইস বেশি রাখতে পারে। আমার দুইজন সাপ্লায়ার থাকলে, একজন ব্যাকআপ থাকলে আমার হুম, সুইচিং হুম। কস্টটা কম থাকবে, তো সেক্ষেত্রে প্রাইসটা হাই রাখতে পারবে না, আর ডিসকাউন্ট গুলো এক্সপ্লয়েট করতে পারবো আর কি। রাইট, রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। আমরা আরেকটা ইম্পর্টেন্ট আসপেক্টও পেয়ে গেলাম, যে আমি যদি একজনের কাছ থেকে নেই, তার না কোনো কম্পিটিশন থাকবে না, সে তার মতো করে দিবে, একটা সার্টেন প্রাইস, একটা সার্টেন মেটেরিয়াল দিচ্ছে, সে কখনো কোনো কম্পিটিশন ফিল করবে না। বাট আমি যদি দুইজনের কাছ থেকে নেই, তখন যেটা হচ্ছে কি, সে তখন আরেকজনেরটা আবার দেখতেছে যে ও আমার কাছ থেকে এত পিস নিল এই দামে, তারা দিচ্ছে হচ্ছে এত পিস এই দামে, ঠিক আছে, বা তারা কিরকম ডেডলাইন মেনটেন করতেছে। আমি হচ্ছে একদিন লেট করলাম, ওরা কখনো লেট করে না আবার, হ্যাঁ। সো একটা হালকা একটা প্রেশার থাকবে, কম্পিটিশন থাকবে, যে কে কিরকম পারফরমেন্স মেনটেন করবে। এবং একজনের যখনই কোনো কারণে কোনো ইস্যু অ্যারাইজ করলো, আমার অপশনটা থাকলো যে আমি হুট করে একটা সাপ্লায়ার আমাকে জানাইলো যে ভাই আমার তো এই অবস্থা, আমি তো পারতেছি না, তখন আমি হয়তো আমার যে অপশন বি যেটা, আর একজন সাপ্লায়ার যে আছে তাকে আমি তখন হয়তো একইভাবে ইমার্জেন্সি একটু রিকোয়েস্ট করতে পারবো, যে আমার তো একটু বেশি লাগবে, হ্যাঁ, এটা এরকম এত পিস দরকার এখন, তো আপনি ম্যানেজ করতে পারবেন কিনা। হ্যাঁ, সো এই জিনিসটা তখন ফ্লেক্সিবিলিটিটা আসলে একটু বেড়ে যায়। তো হ্যাঁ, দুইটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আর কি পেয়ে গেলাম আমি দুজনের কাছ থেকে, থ্যাংক ইউ, তৌহিদ অ্যান্ড হচ্ছে বাপ্পি। ওকে। আচ্ছা, দেন আমরা হচ্ছে তাইলে বললাম কি, যে টু প্ল্যান এন্ড কন্ট্রোল অল টাইপস অফ ম্যাটেরিয়ালস, ইটস সাপ্লাই, এই এইটুকু পর্যন্ত আমরা কভার করলাম। এন্ড দেন কি বলতেছি, ইটস ফ্লো ফ্রম র স্টেজ টু ফিনিশড, একদম আহ, যদি স্টেজ পর্যন্ত চিন্তা করি, এই পুরাটাই কিন্তু এখন, হ্যাঁ, যে আমরা হচ্ছে একদম যদি র স্টেজ থেকে চিন্তা করি, যে
আমাদের এই রিসিভিং এন্ডে পারচেজ মেটেরিয়াল গুলো ঢুকতেছে, তারপরে সেটা হচ্ছে বিভিন্ন প্রসেসিং এন্ড মেশিনিং এর মাধ্যমে ওয়ার্ক ইন প্রসেসে কনভার্ট হয়ে গেল, এবং আস্তে 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 ফিনিশ আর কি গুডসে কনভার্ট হয়ে গেল, ফাইনাল প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল। এই যে ওভারঅল একটা ফ্লো আমাদের প্রোডাকশন ইউনিটের ভিতরেই, এইখানে কিন্তু আবার অনেক ব্যাপার আছে, হ্যাঁ, যে আমি কিরকম লেআউট ইউজ করতেছি। মেশিন গুলা কিনছি আমি, ঠিক আছে, আমার 5টা মেশিন দরকার, বাট এদেরকে আমি কোন সিকোয়েন্সে রাখতেছি, কোন লেআউটে রাখতেছি, আমার স্টোরেজ আছে, স্টোরেজটা কোথায় রাখতেছি, আমার ম্যাটেরিয়ালের যে মুভমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো, খুব মানে নন ভ্যালু অ্যাডেড মুভমেন্ট যেটাকে বলে, যে যেই মুভমেন্টের কারণে আমার কোনো ওরকম লাভ হচ্ছে না, মানে যেটা আসলে আমি অ্যাভয়েডেবল, হ্যাঁ, এটা আননেসেসারি কাইন্ড অফ আসলে। তো এরকম নন ভ্যালু অ্যাডেড যে টাইম গুলো বা মুভমেন্ট গুলো, এগুলোকে কি আমরা আসলে অপটিমাইজ করতে পারি কিনা, এগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হয়। সো এই আমাদের লাইক ফ্যাসিলিটির মধ্যেই যে বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল গুলো আছে, সেগুলোর প্লেসমেন্ট, আমাদের লেআউট ঠিক করা, সিকোয়েন্সিং করা, স্কেডিউলিং করা, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, মুভমেন্ট, হ্যাঁ, এই ওভারঅল ফ্লোটা স্মুথ করা, এই সবকিছু প্ল্যানিং কিন্তু আমাদের এই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টেরই পার্ট, নামের মধ্যেই আছে, right? যে ম্যাটেরিয়ালসটাকে ম্যানেজ করা, তার মানে যা যা ম্যাটেরিয়ালের এই যে ফ্লো, হ্যান্ডলিং, সবকিছু কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে এটার আন্ডারে। তো এইভাবে মোটামুটি আমরা একটা লাইক কাইন্ড অফ ওভারঅল ডিফাইন করতেছি যে এ টোটাল কনসেপ্ট হ্যাভিং ইটস ডেফিনিট অর্গানাইজেশন টু প্ল্যান এন্ড কন্ট্রোল অল টাইপস অফ ম্যাটেরিয়ালস। অল টাইপস অফ ম্যাটেরিয়াল বলতে আমরা 3টা ক্যাটাগরি বুঝাচ্ছিলাম: পারচেজড ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস ম্যাটেরিয়াল, আর ফাইনাল মানে ফিনিশ গুডস, যেটা ইটস সাপ্লাই অ্যান্ড ইটস ফ্লো ফ্রম র স্টেজ টু ফিনিশ স্টেজ। আচ্ছা, এত দূর পর্যন্ত গেল। বাট দেন আমরা এইটা যে অপটিমাইজ করতেছি, মিনিমাইজ করতেছি, এটা কি মাথায় রেখে? so as to deliver the product to customer as per his requirements in time. কাস্টমার যেভাবে চাইছে, যেমনে বলছে, এবং ওই কাস্টমারকে আমি যে ডেডলাইনে প্রমিস করছি, সেটা এখন আমাকে মিট করতে হবে, ঠিক আছে? এরকম যদি আমি করি যে আমি 2টা কাস্টমারকে 2টা ডেডলাইন দিলাম, একজন কাস্টমারের যে ডেডলাইন দিছি তার আমি 1 সপ্তাহ আগে কমপ্লিট করে বসে আছি, আর আরেকটা কাস্টমারকে আমি 2 দিন পরে দিলাম, এইটার থেকে বেটার যে 2টা কাস্টমারকেই আমি ডেডলাইনেই একদম প্রোডাক্টটা ডেলিভার করলাম, ঠিক আছে? সো এইটা আমাদের মেকশিওর করার জন্য আমাদের একটা বিশাল একদম একটা চেইন রিয়াকশনের ব্যাপার আছে, হ্যাঁ। তো তুমি তোমার সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্ট বিভিন্ন কিছুর জন্য, সাপ্লায়ার আবার তার সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তোমাকে এই জন্য ওভারঅল সবকিছু আসলে চিন্তা করতে হবে যে এইভাবে যে আমার মেটেরিয়াল গুলো আসলো, ঠিক মতো আসলো কিনা, আমি যে মেটেরিয়াল পাচ্ছি, আমি অর্ডার দেওয়ার পরে, আমার সাপ্লায়ারকে অর্ডার দেওয়ার পরে কতদিন পরে পাই। তো তুমি ডিসাইড করলা অল অফ এ সাডেন যে কালকে তুমি আহ, কোনো কিছু চেঞ্জ আনবা, তো এটার জন্য তোমার এখন আরো ফার্দার কিছু র মেটেরিয়াল লাগবে। তো তুমি তখন আজকে বললে যে তুমি দেন পেয়ে যাবা আজকে ওয়ার্কিং ডে এর মধ্যেই, যাতে তুমি কালকে সকাল থেকে সেটা ইউজ করতে পারো, নট নেসেসারি, রাইট? সো হইতেই পারে যে ট্রান্সপোর্ট করতেই ওই সাপ্লাই যে তোমার কাছে যে এখন এটা পৌঁছাবে, সেই ট্রান্সপোর্টেশনেই হচ্ছে লাগে 1 সপ্তাহ, কথার কথা। সো এগুলো ডেফিনেটলি আমাদের জানতে হবে তখন। এবং সাপ্লাই চেইনের কনসেপ্টটা পপুলার হওয়ার বা কেন আসছে মেইনলি আসলে, যে আমরা যদি নিজেদেরকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি, যে নিজেদের আমরা প্রফিটকে জাস্ট ম্যাক্সিমাইজ করতেছি, আমাদের জাস্ট প্রোডাকশন ইউনিটটাকে নিয়ে আমরা চিন্তা করতেছি, এটা আসলে আমরা প্ল্যান করতে পারবো, আমাদের কনস্ট্রেইন্ট লেস হয়ে যাবে, কারণ আমরা অন্যদের কথা চিন্তা করতেছি না। এবং দ্যাটস ওয়াই আমরা থিওরিটিক্যাল যে ভ্যালুগুলো পাবো, যে আমি এত প্রফিট পাইতে পারি, বাট সেটা রিয়েলিস্টিক হবে না, এটা ইমপ্লিমেন্ট করা পসিবল হবে না, কারণ তুমি জাস্ট তোমার নিজেকে অপটিমাইজ করতেছো উইদাউট রিয়েলাইজিং ইউর কনস্ট্রেন্টস। তোমার আরো কিছু কনস্ট্রেন্ট আছে, যে কনস্ট্রেন্টটা তুমি নিজে আসলে ইম্পোজ করতেছো না, তোমার সাপ্লায়ার ইম্পোজ করতেছে, তোমার ডিস্ট্রিবিউশন সেন্টার ইম্পোজ করতেছে, কাস্টমাররা ইম্পোজ করতেছে। তো ওগুলোকে তোমাকে চিন্তা করতে হবে। So, যখনই আমরা ওগুলাকেও চিন্তা করতেছি, তখনই আমরা সাপ্লাই চেইনকে ওভারঅল অপটিমাইজ করতেছি। দেন তুমি ওভারঅল যখন চেইনটাকে তুমি অপটিমাইজ করবা, ম্যাক্সিমাইজ করবা, ওইটা মোর রিয়েলিস্টিক, যে তুমি সবাইকে নিয়ে সাস্টেইন করতে পারবা, সবাইকে নিয়ে তুমি আসলে কোনো একটা জায়গাতে মানে অ্যাচিভ করতে পারবে একটা গোল, ঠিক আছে? তো এইটার জন্য যে আমরা যখন এই যে একটা ইউনিটের মধ্যেই আসলে দেখতেছি যে এত রকমের মেটেরিয়াল, এত রকমের সাপ্লায়ার এত জিনিস দিচ্ছে, আবার এর ভিতরেও কত জিনিস চলে আসতেছে, তো এটা আসলেই অনেক কমপ্লিকেটেড। তোমাকে প্রপারলি ট্র্যাক করতে পারতে হবে, অ্যানালাইসিস করতে পারতে হবে, তোমার এক্সপার্টিস, এক্সপেরিয়েন্স, টুলস থাকতে হবে, সেটার জন্য ইনাফ ম্যান পাওয়ার থাকতে হবে, ঠিক আছে? তো এই সব কিছুই আসলে এই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে যায়, এবং এগুলোর বেশ কিছু টপিকই আমরা আরো ইনডেপথ দেখবো আর কি সামনে। তো দিস ইনভলভস, আমরা যদি এখন একটু কিছু আরো সাব টপিকের নামগুলো আর একটু ক্লিয়ার হই, যে এই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের আন্ডারে যা যা পড়তেছে,
ম্যাটেরিয়ালস প্ল্যানিং, হ্যাঁ, সো ম্যাটেরিয়াল নিয়ে যে প্ল্যান করা, হ্যাঁ, যে আমার কখন কোন মাসে কি কি জিনিস লাগবে। পারচেজিং, দেন এগুলোর মধ্যে অনেক কিছু আমরা হয়তো পারচেজ করতেছি, সো ওই পারচেজ করার চিন্তাগুলো করা, হ্যাঁ, পারচেজিং। রিসিভিং, দেন আলটিমেটলি এটাকে প্রপার ওয়েতে রিসিভ করা, এদেরকে স্টোর করা, স্টোরিং। ইনভেন্টরি কন্ট্রোল, মানে স্টোর যে করলাম এদেরকে এখন কিভাবে আমি ট্র্যাক করব, কন্ট্রোল করব। ঠিক আছে, ইনভেন্টরি কন্ট্রোল নিয়ে আমরা পড়বো। আমাদের এই বইয়েরই থার্ড চ্যাপ্টারটাই হচ্ছে ইনভেন্টরি ক্লাসিফিকেশন। সো যাতে আমরা ভালো মতো কন্ট্রোল করতে পারি, আমি বিভিন্ন আসপেক্টে চিন্তা করে এদেরকে ক্লাসিফাই করতে পারি আর কি। তো আমরা এগুলো দেখবো যে কয়েকটা মেকানিজম আছে যে কি কিভাবে আমি আমার ইনভেন্টরিকে ক্লাসিফাই করতে পারি এবং সেটা কিভাবে আমাদেরকে হেল্প করবে আমাদের ইনভেন্টরি কন্ট্রোলে। স্কেডিউলিং, স্কেডিউলিং এর মধ্যেই খুবই রেলেভেন্ট আরেকটা জিনিসও চলে আসে, সেটা হচ্ছে সিকোয়েন্সিং। তো সিকোয়েন্সিং মানে কি? সিকোয়েন্সিং বেসিক্যালি হচ্ছে কিসের পরে তুমি কি করবে এটা ডিসাইড করতেছো। তো তুমি জাস্ট হয়তো ঠিক করলো যে আমি ফার্স্টে এটা করবো, তারপরে সেকেন্ড এইটা, থার্ড এইটা, ফোর্থ এইটা। দিস ইজ সিকোয়েন্সিং, যে জাস্ট তুমি জানো যে একটার পরে একটা মানে কোনটা করবা, জাস্ট এই চেইনটা জানো। কিন্তু যখনই আমি ওটাতে টাইম স্ট্যাম্প লাগাই দিব, হ্যাঁ, যখন আমি বলবো যে আমি প্রথম কাজটা একটার সময় শুরু করব, দুইটায় শেষ হবে, সেকেন্ড কাজটা আড়াইটায় শুরু করব, চারটায় শেষ হবে, যখনই তুমি স্পেসিফিক টাইম স্ট্যাম্প সেট করে দিচ্ছ, তখন সেটা স্কেজুলিং হয়ে গেল। ঠিক আছে, তো আমরা স্কেজুলিং দেখবো, হ্যাঁ, ডিটেইল যে স্কেজুলিং কিভাবে করা যেতে পারে। আমার কাছে যদি মাল্টিপল জব আসে, আমি কিভাবে স্কেজুলিং করতে পারি, হ্যাঁ, সিকোয়েন্সিং কিভাবে করতে পারি, স্কেজুলিং কিভাবে করতে পারি। তারপরে মাল্টিপল জব না, জাস্ট আমার যদি মাল্টিপল মেশিন থাকে, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমি কিভাবে চিন্তা করব। তো এগুলো আমরা একটু স্টাডি করব সামনে, ডিটেইল। দেন প্রোডাকশন, আলটিমেটলি তো আমার টার্গেট তো তাই না, যে কোনো কিছু আমি হয়তো একটা প্রডিউস করতেছি, সো প্রোডাকশন। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, আমি দেন আমার এই প্রোডাকশন ফ্যাসিলিটি থেকে এটা ডিস্ট্রিবিউট করতেছি বিভিন্ন জায়গাতে, ডিস্ট্রিবিউশন সেন্টার গুলোতে আর কি। দেন অ্যান্ড আলটিমেটলি মার্কেটিং। এই সবকিছুই কিন্তু ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে যায়। ম্যাটেরিয়ালস প্ল্যানিং থেকে শুরু করে, দেখো এটা একটা কাইন্ড অফ সিকোয়েন্সের মতো কিন্তু, যে একটা এন্ড থেকে শুরু করে আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি, কাইন্ড অফ ফিনিশ গুডস এর এন্ডে। ম্যাটেরিয়ালস প্ল্যানিং, পারচেজিং, রিসিভিং, স্টোরিং, ইনভেন্টরি কন্ট্রোল, স্কেডিউলিং, প্রোডাকশন, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কেটিং। তো এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টেরই সাব টপিক। ইট অলসো কন্ট্রোলস দ্য ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং অ্যান্ড ইটস ট্রাফিক। হুম, তো যেটা বলতেছিলাম যে ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং এর ব্যাপারটা যেটা, যে আমরা হচ্ছে ফ্যাসিলিটির মধ্যে ম্যাটেরিয়াল নিয়ে অনেক কিন্তু আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো আমরা এরকম বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল গুলো পারচেজ যে করলাম। হ্যাঁ, মিশু বলো। স্যার, হ্যাঁ, মার্কেটিং তো সাপ্লাই চেইনের আন্ডারে হওয়ার কথা না, এটা হুম হুম, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে কেন আসলো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। ডেফিনেটলি ট্রু যে এইটা মার্কেটিং ম্যানেজমেন্ট বলেই কিন্তু একটা আবার তাই না আমাদের টপিক আছে, যেটা হচ্ছে সাপ্লাই চেইন। আমরা জানি যে থাকে আমাদের, যদিও আমাদের এই কোর্সের আন্ডারে কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্ট নাই। তো মার্কেটিং ম্যানেজমেন্ট ইটসেলফ কাইন্ড অফ আসলে একটা কাইন্ড অফ একটু সেপারেট আমরা বলতে পারি। যেমন ওই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা কস্ট ম্যানেজমেন্ট যেমন অলরেডি আছে, আমরা কিন্তু যে অপারেশনস ম্যানেজমেন্ট একটা সেপারেট জিনিস দেখতেছি, তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এটার সাথে আমরা এখানে দেখতেছি, মার্কেটিং ম্যানেজমেন্ট আবার একটু সেপারেট। সো আমরা যদি সোললি ফোকাস করি, মার্কেটিং ম্যানেজমেন্ট ইটসেলফ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা আসলে এন্টিটি আছে। কিন্তু যখন তুমি তোমার ম্যাটেরিয়ালস মানে ফ্লোটা নিয়ে চিন্তা করবা, নট নেসেসারি জাস্ট বলতেছি না যে ম্যাটেরিয়ালস প্ল্যানিং, তোমার প্রোডাকশন ইউনিটে তুমি যে ওভারঅল ম্যাটেরিয়াল ফ্লোটা নিয়ে অপটিমাইজ করতেছো, সেইটা তোমার মার্কেটিং ছাড়া কিন্তু তুমি করতে পারবে না। সো এইখানে এই জন্য এটাকে ইনক্লুড করতেছে। এটা আসলে নট নেসেসারিলি বলতেছে না যে মার্কেটিং টোটালটা হচ্ছে এই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের আসলে কোনো একটা পার্ট, বরং এটা একটা ওভারল্যাপিং কনসেপ্ট আর কি, মার্কেটিংটা আর কি। সো মার্কেটিং ম্যানেজমেন্টের ডেফিনেটলি অনেক কিছু আছে যেটা ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের আন্ডারেই পড়বে না, কিন্তু কিছু ওভারল্যাপিং আছে যেটা কনসিডার না করে তুমি তোমার এই প্রোডাকশন ইউনিটের যে ম্যাটেরিয়াল ফ্লোটাকে তুমি অপটিমাইজ করার চেষ্টা করতেছো, পারবা না। তোমাকে ওই তোমার মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা কি, সেটা কিভাবে ইম্প্যাক্ট ফেলাচ্ছে, ওইটাও তোমার মাথায় রাখতে হবে। সো ওই সেন্সে মার্কেটিংটাও ইন এ সেন্স এই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বলি, অপারেশনস ম্যানেজমেন্ট বলি, এইটার মধ্যে আছে। ক্লিয়ার? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, শিওর শিওর। সো এই আর কি। তো আচ্ছা, তো যেটা বলতেছিলাম আসলে যে ওই যে ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং এর ব্যাপারটা, যে আমরা যে আসলে এই অনেক রকমের ম্যাটেরিয়ালস আমাদের এখানে আছে, তো এদেরকে যে আমরা হচ্ছে কি যে আমরা রিসিভ করতেছি পারচেজ ম্যাটেরিয়াল গুলো। তো রিসিভ করে আমরা কি দেখা যেতে পারে যে শুরুতে আমি হচ্ছে
কিছু কোয়ালিটি চেক করতেছি, ধরো যে আমরা পাইলাম সাপ্লায়ার কাছ থেকে ম্যাটেরিয়াল গুলো, দেন আমরা কোয়ালিটি কিছু চেক করতেছি, হয়তো স্যাম্পলিং করে করে চেক করব যে আচ্ছা দেখি তো হ্যাঁ মোটামুটি ঠিক আছে কিনা, দেন হয়তো কাউন্ট ডাউন করে টরে আমি হয়তো দেন কোথাও একটা স্টোর করব। তো ইনিশিয়ালি কোথাও রাখলাম যেখানে কোয়ালিটি চেক হচ্ছে, দেন এটা কোথাও আমরা স্টোর করতেছি, দেন মেবি এটাকে আমরা সার্টেন ওয়েতে ক্যাটাগরাইজ করে ক্লাসিফাই করে আমি ইনভেন্টরিতে সেট করব। তারপরে এই যে এখন ইনভেন্টরিতে রাখলাম, আমার বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন মেশিনে কাজ চলতেছে প্যারালালি। তো এক একজন কিন্তু এক এক সময় ইনভেন্টরি থেকে বিভিন্ন জিনিস নেওয়ার জন্য আসবে। সো কখনো আমার অ্যাসেম্বলি লাইনের মানে ধরো প্রথম মেশিনে কাজে লাগতেছে, কখনো 5 নাম্বার মেশিনে যেটা আরেক মাথায় আরেক এন্ডে আমার রুমের সেখানে কাজে লাগতেছে। কাজে এই মেটেরিয়াল গুলো নিয়ে কিন্তু আমার বিভিন্ন জায়গাতে মুভ করা লাগতেছে। তারপরে বিভিন্ন টুলস থাকতে পারে আমার, ইভেন এরকমও হয় অনেক সময় যে আমরা মেশিনটাকেই মুভ করাচ্ছি। ঠিক আছে, তো এই যে মুভমেন্ট গুলো, এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে আগে হচ্ছে এটা খুবই কমন মিস্টেক ছিল যে আমরা এই ভিতরের মুভমেন্টটাকে যে অর্গানাইজ করা দরকার এটা চিন্তা করতাম না। আমরা চিন্তা করতাম আরে মানে একটা ফ্যাসিলিটি আমার এখানে আছে, এখানে তো আমরা যেগুলো রাখছি, তো যখন যার যেটা দরকার ওইভাবে আমরা নিয়ে নিয়ে কাজ করব। ঠিক আছে, বাট আমরা যখনই অ্যাভয়েডেবল কোনো আসলে মুভমেন্ট গুলো করতেছি, এটা আসলে আমাদের কিন্তু কাইন্ড অফ একটা লস, হ্যাঁ, ওয়েস্টেজ। সো আমরা যদি প্ল্যানিং করে এমন ভাবে ইনভেন্টরি গুলোকে সাজাইতে পারি এবং মেশিনারিজ গুলোকে সাজাইতে পারি যে আমার এই মুভমেন্ট গুলোকে আমি কমায় দিলাম, তখন আমার টাইম সেভ হচ্ছে, ওয়ার্কারদের এনার্জি সেভ হচ্ছে। ঠিক আছে, এবং যত বেশি মুভ করব দের ইজ এ চান্স যে অ্যাক্সিডেন্ট হবে। ঠিক আছে, কোনো জিনিস হচ্ছে পড়ে গেল। সো এই মুভমেন্টটা কমাইতে পারলে আমার জন্য ডেফিনেটলি ভালো। সো এই ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা দ্যাটস ওয়াই মানে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এন্ড ট্রাফিক এটাকে অপটিমাইজ করার ব্যাপার যে আসে। তো ওইটার সাথে তখন আমরা যেটা পড়বো এমনিতে আমাদের একটা টপিকের মধ্যে, যে লেআউট, বিভিন্ন লেআউট আমরা ডিজাইন করতে পারি। দেন ওই যে সিকোয়েন্সিং স্কেজুলিং এর ব্যাপার চলে আসে। সো এই লেআউটটা ডিজাইন করা, তো অনেক জায়গাতে যেমন এখন এটা খুবই কমন, হ্যাঁ, যে প্রচুর হচ্ছে এখন কোম্পানিতেই সাধারণত আমরা দেখি যে এখন কোন একটা প্ল্যান আছে আসলে, মানে জাস্ট কয়েকটা মেশিন এনে জাস্ট কাজ করা শুরু করে দেয় নাই। যারা মোটামুটি একটু কিছু এরকম ব্যাকগ্রাউন্ড আছে জানে, অনেক সময় হচ্ছে আমাদেরকেও ইভেন হয়তো ডাকে বা প্রজেক্ট দেয় যে আমরা এরকম আমাদের ইউনিটটা আছে, আমাদের এখন লেআউট ডিজাইনটা করে দেন। ঠিক আছে, তো আমরা তখন লেআউট ডিজাইনটা করে দেই, ওয়ার্ক স্টাডি করি, টাইম টাইম মোশন স্টাডি করি। সো এই জিনিসগুলোকে অপটিমাইজ করা পসিবল, হ্যাঁ, যাতে করে ওভারঅল আমার ম্যাটেরিয়ালস ফ্লোটা স্মুদার হয়, লেস মুভমেন্ট করা লাগে। কারণ যত বেশি মুভমেন্ট করব আমার টাইম লাগতেছে, আমার ওয়ার্কারদের এনার্জি এমন কিছুতে আমি ইউজ করতেছি যেটা থেকে আমি আর কোনো লাভ হচ্ছে না। সো যেটা আমি মিনিমাইজ করতে পারবো এগুলা কেন করব না, হ্যাঁ। সো এটা আমার ডেফিনেটলি একটা কনসার্ন। তো এই ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং এন্ড ইটস ট্রাফিক, এইটাও হচ্ছে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে আর কি। আচ্ছা, the materials manager has to manage all these functions with proper authority and responsibility in the material management department. The historical background এরপরে আর কি এখানে আছে, যেটা আমাদের হচ্ছে দরকার নেই, এটা অপশনাল। তোমাদের যদি মনে হয় যে একটু আগ্রহ থেকে তোমরা একটু পড়তে চাও পড়বা, বাট আমি অ্যাটলিস্ট হয়তো আহ এইটার থেকে আমি কোনো কোশ্চেনের দিকে যাব না যে তোমরা এটার হিস্টোরি সামারাইজ করবে এরকম। ঠিক আছে, সো এই চ্যাপ্টার থেকে আমরা ডেফিনেটলি ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, হ্যাঁ, জিনিসটা কি, কনসেপ্টটা কি, এটা একটু ক্লিয়ার করলাম, ডেফিনেশনটা আমরা ক্লিয়ার করলাম। এবং এই ডেফিনেশনটা পড়তে যে আমরা ওই টাইপস অফ ম্যাটেরিয়ালটাও কিন্তু চ্যাপ্টার শেষের দিক থেকে একটু দেখে নিছি। সো এইটা হচ্ছে আমাদের একটা জিনিস যে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট কি। এরপরে আমরা হচ্ছে যেটা চলে যাব এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে অবজেক্টিভস, হ্যাঁ, আর কি এখানে অবজেক্টিভ ফাংশন আছে, আমরা জাস্ট অবজেক্টিভ গুলো জাস্ট এই চ্যাপ্টার থেকে দেখবো। সো এখান থেকে দুইটা জিনিস, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট কি হ্যাঁ, এটার অবজেক্টিভ কি, আমরা আসলে পরে এটা কি করব, লাভটা কি, বা মানুষজন কেন এটা ফলো করে বা কেন এটা জানে, হ্যাঁ, এটার বিভিন্ন টুলস এন্ড অ্যালগোরিদম গুলো কিভাবে অ্যাপ্লাই করে। সো এটার অবজেক্টিভ গুলোকে আমরা প্রাইমারি অবজেক্টিভ আর সেকেন্ডারি অবজেক্টিভ এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। প্রাইমারি অবজেক্টিভ আর সেকেন্ডারি অবজেক্টিভের মধ্যে আমরা যে এখন দেখব এগুলা অনেক কিছুই আমরা দেখব যে আমরা অলরেডি যে আসলে ডেফিনিশনটা পড়তেছিলাম, ডেফিনিশন পড়তে যেয়ে কিন্তু আমরা বেশ কিছু আসলে সাব টপিক, হ্যাঁ, আরো আমরা অলরেডি দেখছি। তো ওইখান থেকে রিলেট করে করে অনেক কিছুই তোমরা দেখবো যে ম্যাচ করতেছে, আমরা অলরেডি এগুলো নিয়ে জানছি বলছি, ওগুলো আমরা অবজেক্টিভেও পাচ্ছি। সো চেষ্টা করবো যে রিলেট করতে ডেফিনেশনের সাথে অবজেক্টিভ গুলা, তাইলে ডেফিনেশনটাও তোমাদের জন্য একটু কাইন্ড অফ মনে রাখতে ইজি হবে, আর অবজেক্টিভ গুলো মনে থাকবে আর কি, হ্যাঁ, রিলেট করে করে তোমরা যদি এরকম পড়তে পারো। সো অবজেক্টিভ গুলো হইতে পারে আর কি, কথার কথা মানে
সে আমি বিভিন্ন অবজেক্টিভ গুলো তোমাদেরকে আর কি এক্সপ্লেন করতে দিলাম, আর কি তোমরা হালকা যাতে করে লিখতে পারো। তো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যাতে তোমরা 3-4 লাইনের মতো করে একটু এক্সপ্লেন করতে পারো, ওরকম একটা তোমাদের প্রিপারেশন থাকলেই চলবে আর কি। তো অবজেক্টিভ গুলো কি? প্রাইমারি অবজেক্টিভ যেটা আমরা বলতেছি, সেখানে আমাদের আছে এফিশিয়েন্ট ম্যাটেরিয়ালস প্ল্যানিং। তো ম্যাটেরিয়াল নিয়ে যে প্ল্যানিংটা, সেইটা আমাদের এফিসিয়েন্টলি যাতে করতে পারি। And এই ম্যাটেরিয়ালস প্ল্যানিংটা যে করব, এইটা করতে যে কিছু জিনিস তখন আমাদের ওই যে আউটসোর্স আমরা করতেছি, পারচেজ করতেছি, তো ওইটার জন্য তখন বাইং অর পারচেজিং এর ব্যাপারটা চলে আসলো। দেন প্রকিউরিং এন্ড রিসিভিং, কি ওয়েতে আমাদের রিসিভ করা উচিত, ওগুলোর ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। স্টোরিং এন্ড ইনভেন্টরি কন্ট্রোল, তাদেরকে দেন আমি স্টোর করব, আমার ইনভেন্টরি কন্ট্রোল কিভাবে করতে পারি, এইটা একটা আমাদের প্রাইমারি অবজেক্টিভ। সাপ্লাই এন্ড ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়ালস, হ্যাঁ, দেন সাপ্লাইটাও যেমন আমার ইউনিটের বাইরে, যে সাপ্লাইটা যে আমি এনশিওর করতেছি, আবার আমি কিভাবে ডিস্ট্রিবিউট করবো আমার ইউনিট, প্রোডাকশন ইউনিট থেকে, সেটাও আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এগুলো সবকিছু লিঙ্কড আর কি। দেন কোয়ালিটি অ্যাসুরেন্স, আমার কোয়ালিটি অ্যাসুরেন্সটাকে আমার এটাও কিন্তু এগেইন বোথ এন্ডে, আমি কিছু জিনিস রিসিভ করতেছি, সেইটা হচ্ছে আমার জন্য র মেটেরিয়াল, হ্যাঁ, বা পারচেজ মেটেরিয়াল, কিন্তু যে সাপ্লাইটা দিচ্ছে তার জন্য কিন্তু এটা ফিনিশড গুড। সো ওই জিনিসটার কোয়ালিটি অ্যাসুরেন্স আমি আমার কিন্তু রিসিভিং এন্ডে হয়তো করব। আবার আমি যেই ফিনিশড বা ফাইনাল প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠিয়ে দিব, পাঠানোর আগে কিন্তু আমি আমার প্রোডাক্টের একটা কোয়ালিটি ইন্স্যুরেন্স, কোয়ালিটি একটা চেক করব, ঠিক আছে। সো দুই এন্ডে, রিসিভিং এন্ডে এবং আলটিমেটলি আউটগোয়িং এন্ডেও কিন্তু আমাদের এরকম ব্যাপার থাকবে। গুড সাপ্লায়ার এন্ড কাস্টমার রিলেশনশিপ, যেটা বললাম যে কাইন্ড অফ সাপ্লাই চেনের কনসেপ্টটা, যেটা যে তুমি যদি একা নিজেকে আসলে ম্যাক্সিমাইজ করতে চাও, তুমি দেখবা যে আরে হ্যাঁ, আমি তো আসলে অনেক আরো প্রফিট, হ্যাঁ, ইয়া করতে পারি, বাট ওটা রিয়েলিস্টিক না আর কি। হ্যাঁ, তোমার হায়ার তুমি ভ্যালু অ্যাচিভ করতে পারতেছো এই জন্য কারণ তুমি বেশ কিছু কনস্ট্রেন্ট রিয়েলাইজ করতেছো না। সো রিয়েলিটিতে যেহেতু সেই কনস্ট্রেন্ট গুলো আসলে আছে, সো তোমার আসলে যেটা উচিত ওই কনস্ট্রেন্ট গুলোকে আসলে রিয়ালাইজ করা, এবং দেন সেই রিয়ালিটির বেসিসে ডিটারমাইন করা যে তোমার ম্যাক্সিমাম প্রফিট কি হতে পারে, কিভাবে তোমার অপারেট করা উচিত। হ্যাঁ, সো সেইটা করার জন্য তোমার আসলে তোমার সাপ্লায়ারদের কথাও চিন্তা করতে হবে, যাতে তারাও সাস্টেইন করতে পারে বিজনেসে, তারাও যাতে, হ্যাঁ, চলতে পারে। আবার কাস্টমারদের সাথেও রিলেশনশিপ মেনটেন করতে হবে, ঠিক আছে। দুই এন্ড রিলেশনশিপটা মেনটেন করতে হবে। অ্যান্ড ইমপ্রুভ ডিপার্টমেন্টাল এফিসিয়েন্সি। একটা প্রোডাকশন তোমার ফ্যাসিলিটির মধ্যেই অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, এবং একটা ডিপার্টমেন্টের মধ্যে আবার অনেকগুলো টিম থাকে। সো এই যে সবগুলো টিম, সবগুলো ডিপার্টমেন্ট, এদের সবার অবজেক্টিভ, হ্যাঁ, তাদের আসলে পারফরমেন্স মেট্রিক, তাদের মধ্যে যাতে হচ্ছে কমিউনিকেশন গ্যাপটা অতটা না থাকে, এদেরকে ব্যালেন্স করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। যদিও আমাদের কাছে মনে হয় যে প্ল্যান করা, কন্ট্রোল করা, হ্যাঁ, মানে লাইক খুব ক্লিশেড কথাবার্তা, বাট এত আসলে আনসার্টেনটি, এত ছোট ছোট আসলে আমাদের মনে করো যে বিভিন্ন অবজেক্টিভ টিম, অনেক ক্ষেত্রেই হয় যে মাল্টিপল টিমের কনফ্লিক্টিং অবজেক্টিভ থাকে। হুম, সো তাদেরকে ব্যালেন্স আউট করা, তো এই সব কিছু আসলে ট্র্যাক করতে পারা, ওভারঅল অপটিমাইজ করতে পারাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এবং ওগুলোর জন্যই আমরা দেখবো যে কি কি কনসেপ্ট আমাদের রাখা উচিত মাথায়, এবং কি কি টুলস অ্যালগোরিদমস আমরা অ্যাপ্লাই করতে পারি। তো মোটামুটি এই 8টাকে আমরা বলতেছি প্রাইমারি অবজেক্টিভ আমাদের ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের জন্য: এফিশিয়েন্ট ম্যাটেরিয়ালস প্ল্যানিং, বাইং অর পারচেজিং, প্রকিউরিং এন্ড রিসিভিং, স্টোরিং এন্ড ইনভেন্টরি কন্ট্রোল, সাপ্লাই এন্ড ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়ালস, কোয়ালিটি অ্যাসুরেন্স, গুড সাপ্লাই এন্ড কাস্টমার রিলেশনশিপ, আর ইমপ্রুভ ডিপার্টমেন্টাল এফিসিয়েন্সি। দেন সেকেন্ডারি অবজেক্টিভ কিছু আছে এরপরে, যদি আমরা একটু দেখি যে এফিশিয়েন্ট প্রোডাকশন স্কেডিউলিং। হ্যাঁ, তো যেটা বললাম যে স্কেডিউলিং বলতে কি বোঝায়, সিকুয়েন্সিং প্লাস টাইম স্ট্যাম্প। সো আমাদের এইটা আমরা এফিসিয়েন্টলি যাতে করতে পারি, হ্যাঁ, সো এইটা মেক শিওর করা। আমরা হচ্ছে দেখবো ডেফিনেটলি যে আমরা কিভাবে একটা লেআউট ডিজাইন করতে পারি, কি কি লেআউট হতে পারে, আমরা স্কেডিউলিং কিভাবে করতে পারি, ঠিক আছে, এগুলো আমরা স্টাডি করব। তারপরে সোর্সিং এর মধ্যে আমরা তখন পড়বো যে টু টেক মেক অর বাই ডিসিশনস, কোন জিনিসটা আমরা নিজেরা বানাবো, কোন জিনিসটা আমরা বানাবো না, আমরা আউটসোর্স করব, ঠিক আছে। নট নেসেসারিলি একই প্রোডাক্টের একটা কোম্পানির জন্য যে ডিসিশনটা তাদের জন্য বেস্ট, সিমিলার প্রোডাক্টের আর একটা কোম্পানির জন্য ডিসিশনটা বেস্ট হবে। হ্যাঁ, সো এটা রিয়েলাইজ করা যে এরকম তাহলে ডিসিশন যদি আমি নিতে চাই, কি কি ফ্যাক্টর মাথায় রাখবো, কি কি ক্রাইটেরিয়ার বেসিসে আমি ডিসাইড করবো, কি কি অ্যালগোরিদম এরকম আছে যেটা আমাদেরকে ডিটারমাইন করতে হেল্প করবে, এগুলো নিয়ে আমরা সোর্সিং এ পড়বো। প্রিপেয়ার স্পেসিফিকেশনস অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ ম্যাটেরিয়ালস। স্পেসিফিকেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশনটা আসলে চলে আসে, মানে যেটা আসলে কাইন্ড অফ ভেরিয়েশনকে নিয়ে ডিল করে। আমরা অনেক সময় চিন্তা করি অ্যাজ এ কাস্টমার যে একটা প্রোডাক্টের যত ভেরিয়েশন হবে ততই তো মজা না, মানে তখন যার যেরকম
পছন্দ, সে ওই রকম কিনবে। সেটা হইতে পারে কালার, হইতে পারে বিভিন্ন লাইক পিক্সেলের ক্যামেরা, হ্যাঁ, বিভিন্ন ফিচার টিচার, অপশনাল ফিচার থাকতে পারে। তাহলে কি যে যার যেটাতে আগ্রহ, যে টাইপের পারপাসে কিনতে চাচ্ছে একটা সার্টেন জিনিস হইতে পারে, সেটা একটা ধরো আমরা মোবাইল চিন্তা করতেছি, তো যত ডিফারেন্ট একদম ভ্যারিয়েশনের মোবাইল থাকবে তত মজা, ঠিক আছে, তত আমরা কিনতে পারতেছি আমাদের নিড অনুযায়ী, আমাদের প্রেফারেন্স অনুযায়ী। কিন্তু তুমি যখন একটু যদি চিন্তা করো যে এই জিনিসটাই আবার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, যখন আমি এখন চিন্তা করব যে আমরা ধরো একটা ফ্যামিলির মধ্যে আমরা যারা এক একজন এক এক মোবাইল যদি ইউজ করতেছি, তাদের চার্জার এক একজনের এক এক রকম। বাই চান্স হুট করে যদি আমাদের এখন একজনের চার্জার নষ্ট হয়ে যায়, আমি আরেকজনের চার্জারটা ইউজ করতে পারতেছি না। সো এটা কিন্তু একটু বিরক্তিকর ব্যাপার, হ্যাঁ, যে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা একদম চার্জার মেনটেন যদি করতে হয়। হ্যাঁ, বা ধরো আমার কোনো একটা জায়গাতে লাইট ফিউজ হয়ে গেল, এখন আমার তখন দেখতে হবে যে আচ্ছা, এখানে কি আমার এই যে লাইট বাল্বটা কি পেঁচায় লাগাবো, নাকি এটা কি প্রেস করে লাগায়, ঠিক আছে, মানে কোন টাইপের, হ্যাঁ, জয়নিং প্রসেসটা, সেটা আমার জানা লাগবে। তো যত ভ্যারিয়েশন থাকবে, নট নেসেসারিলি অলওয়েজ সেটা পজিটিভ জিনিস। আমাদের রিয়েলাইজ করতে হবে যে প্রোডাকশন ইউনিটের পারপাসে যদি এখন আমি চিন্তা করি, সেই ভ্যারিয়েশনটাকে অ্যাকোমোডেট করার জন্য ওরা আবার অনেক রকমের চিন্তা ভাবনা, হ্যাঁ, অ্যাকোমোডেট করতে হয়। আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে আমরা ধরো যে একটা টেবিল ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, কোম্পানি, হ্যাঁ, মানে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো আমরা টেবিল বানাচ্ছি ধরো। তো এখন আমরা সে 5টা মডেলের টেবিল বানাই। তো 5টা মডেলের টেবিলে আমার কাছে এখন অপশন আছে, আমি চাইলে প্রত্যেকটা মডেলে ডিফারেন্ট টাইপের স্ক্রু ইউজ করতে পারি জয়েনিং এর জন্য, অথবা সেম স্ক্রু ইউজ করতে পারি। তো এখন দেখো, চিন্তা করে আমি যদি ডিফারেন্ট টাইপের স্ক্রু ইউজ করি, তাইলে কি হবে যে আমি এক একবার হয়তো ধরো 1,000 করে করে 5 রকমের স্ক্রু কিনলাম, হ্যাঁ, 5,000 স্ক্রু 5 রকমের 1,000 করে কিনলাম। তো কিনে এখন আমি এদেরকে সেপারেটলি আমাকে স্টোর করতে হবে, হ্যাঁ, ট্র্যাক করতে হবে। এবং 1,000 স্ক্রু যখন তখন তাড়াতাড়ি হয়তো একটু শেষও হয়ে যেতে পারে। হ্যাঁ, তখন শেষ হয়ে গেলে কিন্তু আমি 1,000-এর লটটা যেটা শেষ হয়ে গেল, আমি আরেকটা কিন্তু ইউজ করতে পারতেছি না, কারণ আমি ওরকম হয়তো সেট আপ টেবিলের মধ্যে করে ফেলছি যে একটা পার্টিকুলার স্ক্রুই খালি এখানে ইউজ করা যাবে। এটা যদি এখন আমি এরকম করি যে না, 5টা টেবিলে আমি একই স্ক্রু ইউজ করব, তাহলে যখন আমি অর্ডার দিব আমার সাপ্লায়ারের কাছে, আমি কিন্তু চাইলে 5,000-এর অর্ডার প্লেস করতে পারবো। তখন আমি যেহেতু আর একটু বাল্ক অর্ডারিং করতেছি, আমি কিন্তু আর একটু ডিসকাউন্টেড রেটে, হ্যাঁ, আমি একটু খাতিরও বেশি পাবো, কিন্তু সে আমাকে প্রায়োরিটাইজ করবে যে আরে এ আমার কাছ থেকে 5,000 জিনিস কিনতেছে, আমার মানে অর্ডারটা আমাকে ভালো মতো তাড়াতাড়ি টেক কেয়ার করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে, রাদার দেন আর একজন 500 কিনতেছে তার কাছে। সো আমি যদি আসলে এই বাল্কিংটা করতে পারি, আমার জন্য ভালো, প্রায়োরিটি পাচ্ছি, ডিসকাউন্ট পাচ্ছি, ঠিক আছে, এবং আমার নিজের ফ্লেক্সিবিলিটিও বাড়বে। হুটহাট করে শেষ হয়ে যাওয়ার চান্সটা কম, কারণ এখন আমি 5,000 আমি এখানে নিয়ে ডিল করতেছি। যদিও 5টা টেবিল, এর জন্য মেবি আমি 5টা টিম সেট করে রাখছি, বাট কোনো একটা টিমের মিসকমিউনিকেশনের জন্য আর কি, সে রিপোর্ট করতে ভুলে গেছে যে তার যে স্ক্রু শেষ হয়ে গেছে, সে কিন্তু একটা টিমের কাছ থেকে ইমার্জেন্সি বেসিসে স্ক্রু নিয়ে কাজ চালাইতে পারবে। সো ফ্লেক্সিবিলিটি বাড়ে। কাজে এইটা আমাদের মাথায় রাখা যে ভেরিয়েশন কখনো আমাদের জন্য ডিজাইরেবল হইতে পারে, বাট অনেক ক্ষেত্রেই প্রোডাকশন ইউনিটের জন্য বা ইভেন সাপ্লায়ারের জন্য এইটা আননেসেসারি হ্যাসেল ক্রিয়েট করতে পারে, যে যেই ভ্যারিয়েশন থেকে আহামরি ভ্যালু অ্যাড হচ্ছে না, এইটার জন্য কাস্টমার তোমাকে কোনো এক্সট্রা পে করবে না, ঠিক আছে। তো এটা আমাদের মাথায় রাখা যে স্পেসিফিকেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন ইম্পর্টেন্ট টু অ্যাসিস্ট ইন প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। সো ওই কনসেপ্ট থেকে দেন আস্তে আস্তে যে আমরা যখন এই ওভারঅল আমাদের সবকিছু নিয়ে একটা আইডিয়া হবে, ম্যাটেরিয়াল ফ্লো অ্যান্ড এভরিথিং, প্ল্যানিং ট্যানিং নিয়ে, সো সেটা আমাদের প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে হেল্প করবে ডেফিনেটলি। আমাদের বিভিন্ন আনসার্টেনটি নিয়ে ডিল করার জন্য আমরা ফোরকাস্টিং করতে পারবো। আমার যদি এই আইডিয়াগুলো প্রপারলি না থাকে, যে আমি ট্র্যাক করতেছি না যে কোন জিনিস আমার কতটুকু লাগে, হ্যাঁ, বা আহ, এটার কোনো আমি ডেটা রাখতেছি না, আমি কেমনে ফোরকাস্টিং করবো, কেমনে করতে করবো, আমার তো ডেটাই নেই। হ্যাঁ, সো খুবই কমন যেটা, যে বিভিন্ন আসলে আহ, জায়গা থেকে মাঝে মধ্যেই যখন আসলে বিভিন্ন পারপাসে আমার কাছে যখন আসে, যে তারা এখন ইন্টারেস্টেড আসলে যে মেশিন লার্নিং ইউজ করতে, হ্যাঁ, বা ফোরকাস্টিংটা করতে, যে তাদের আহ, জন্য আমি এরকম কোনো কিছু যদি একটা অ্যালগোরিদম ডেভেলপ করে দিতে পারি বা সফটওয়্যার ডেভেলপ করে দিতে পারি, যেটা তাদেরকে হেল্প করবে ফোরকাস্ট করতে অ্যাকুরেটলি। সো ওইটার মেইন ব্যাপার হচ্ছে কিন্তু যে ডেটা লাগবে। সো ব্যাপারটা তখন এরকম হয়ে যায় না যে আমি কোথাও যাব, তাদের ডেটা অ্যানালাইসিস করবো, স্টাডি করবো, দেন আমি যে ধরাই দিব 1 মাসের মধ্যে একটা রিপোর্ট বা একটা জিনিস ডেভেলপ করে দিয়ে দিব। নো, ওইটা জাস্ট হচ্ছে একটা স্টার্টিং প্রসেস, যে আমাকে আসলে প্রসেসটা বুঝে ইনিশিয়ালি আমি জাস্ট, আমাকে এটা বলতে হবে যে আপনার এই ডেটাগুলো কালেক্ট শুরু করা উচিত এখন। ওয়ান্স আপনি 6 মাস ধরে এই ডাটা কালেক্ট করবেন, দেন আমি আসবো এরপরে ওই ডেটার বেসিসে অ্যানালাইসিস করতে, এবং যখন আমি মনে করবো যে অ্যাপ্রোপ্রিয়েট ফিট, তখন আমি এখানে আমি ডিফারেন্ট অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে।
তো আমাদের ডেটাটাকে আগে মানে ফার্স্ট ইস্যু হচ্ছে ডেটাকে বুঝা যে আমার কি কি ডেটা কালেক্ট করা লাগবে, দেন আমার ডেটা কালেক্ট করার ব্যাপার আসবে যে ডেটা এখন আমি কালেক্ট করা শুরু করি, দেন একটা সিগনিফিকেন্ট টাইমে ডেটা কালেক্ট করলাম, তারপরে আসবে আসলে অ্যাকচুয়ালি কোনো অ্যালগোরিদম আর কি ইমপ্লিমেন্ট করা, কম্পেয়ার করা পারফরমেন্স, হ্যাঁ ওগুলা। সো ফোরকাস্টিং ব্যাপারটা এরকম আর কি ব্যাপার আর কি, যে আমাদের জন্য একটু বড় একটা চ্যালেঞ্জ এবং খুব ওপেন এন্ডেড। এখন অনেকেই এখন এটাতে খুবই ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে, অনেকেই এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে। কোয়ালিটি কন্ট্রোল অফ মেটেরিয়ালস পারচেসড, যে মেটেরিয়াল গুলো আমরা কিনতেছি সেগুলোর কোয়ালিটি কন্ট্রোল করা, হ্যাঁ এগুলা তো আমরা দেখলাম। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর ব্যাপারটা তোমাদেরকে অলরেডি ডেফিনেশনে আমি ডিটেইল বললাম। ইউজ অফ ভ্যালু অ্যানালাইসিস এন্ড ভ্যালু ইঞ্জিনিয়ারিং, এটা বেসিক্যালি হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম না যে যে নন ভ্যালু এডেড টাইম যায় অনেক সময়, নন ভ্যালু এডেড মুভমেন্ট। সো ওই রকম ব্যাপার আর কি, যে আমরা এমন কি কি কাজ করতেছি যেগুলো অ্যাভয়েডেবল, যে যেটার কারণে আমি কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছি না, আমার প্রোডাক্টের কোনো কিছুতে ইমপ্রুভমেন্ট আসতেছে না, এবং এটার জন্য আমি কাস্টমারকে কোনো ভাবে হ্যাপিও করতে পারতেছি না, বা এটার জন্য আমি কোনো এক্সট্রা টাকাও পাচ্ছি না। তো ওই জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে পারা দরকার। ডেভেলপিং স্কিলস অফ ওয়ার্কার্স ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, যা যা আমার এই যে স্কিল গুলো দরকার, বিভিন্ন আমরা সাব টপিক গুলো দেখতেছি, এগুলো যে করতে পারবে আমার ওয়ার্কার গুলো প্রপারলি, সো তাদের আমার আসলে এই স্কিল গুলোকে ডেভেলপ করতে হবে। অ্যান্ড ওভারঅল স্মুথ ফ্লো অফ ম্যাটেরিয়ালস ইন অ্যান্ড আউট অফ অর্গানাইজেশন, ম্যাটেরিয়ালস যে ঢুকতেছে দেন আলটিমেটলি আমি বের করে দিচ্ছি, ওভারঅল ফ্লোটা যাতে আমি অপটিমাইজ করতে পারি, স্মুথ হইতে পারে। তো এই 10টা হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ। তোমরা হচ্ছে এই নিচে যে দেখবা যে তারা এগুলোর সাথে রিলেট করে কিছু ফাংশন গুলো এখানে আছে, এবং ওগুলোকে এক্সপ্লেইন করতেছে শর্ট করে এখানে, দেখছো? তো তোমরা চাইলেই যেটা করতে পারবা যে, আমি তো এমনিতে মোটামুটি হালকা তো এক্সপ্লেন করেই দিলাম, সো আমার মনে হয় যে তোমরা এটার বেসিসেই চাইলে টুকটাক কিন্তু এক্সপ্লেন করতে পারা উচিত, বাট ইটস টোটালি আন্ডারস্ট্যান্ডেবল যে পরীক্ষার আগে তোমরা অনেক কিছু ভুলে যেতে পারো। সো তোমাদের যদি একটু রিফ্রেশার লাগেও এগুলোর ডেসক্রিপশন নিয়ে, গুগল তো আছেই আমাদের জন্য, গুগল মহাশয় বলো, চ্যাট জিপিটি বলো, প্লাস এখানে যে প্রাইমারি ফাংশন, সেকেন্ডারি ফাংশন, এগুলো যে টুকটাক এক্সপ্লেনেশনটা আছে, এগুলাও তোমাদের অনেক কিছুই, কোনো কারণে যদি কোনোটা মনে হয় তোমার যে এইটা পয়েন্টটা পড়ে তুমি মনে করতে পারতেছো না আসলে যে জিনিসটা কি ছিল, দ্যাট শুড হেল্প ইউ, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রথম যে চ্যাপ্টারটা, যে ইন্ট্রোডাকশন টু ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট। এখানে আমাদের টার্গেটটা ছিল যে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট কি এবং এদের অবজেক্টিভ গুলো আমরা স্টাডি করলাম। সো প্রথম চ্যাপ্টার থেকে আমরা জাস্ট এইটুকুই কভার করব, হ্যাঁ এর বাইরে আমাদের প্রথম চ্যাপ্টারে আর আপাতত কিছু লাগবে না। এখন আমি তোমাদেরকে একটু ব্রেক দিব, ঠিক আছে? ব্রেক দিয়ে দেন আমরা আমাদের সেকেন্ড টপিকটা স্টার্ট করব, সেকেন্ড চ্যাপ্টার এটা, যেটা হচ্ছে চলে যাই বিল অফ ম্যাটেরিয়ালস, ঠিক আছে, বম। তো এখন তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল একটু ওই যে 15 মিনিটের একটা ব্রেক নেই, 15 মিনিটের পরে তোমরা চলে আসিও, তারপরে আমরা আজকে বিল অফ ম্যাটেরিয়ালসটা একটু স্টার্ট করে দেন র্যাপ আপ করবো আর কি। হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে হয়তো এটা শেষ করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ।
হ্যালো, আমি ব্যাক করলাম। ওকে, দেখি আমরা আস্তে আস্তে র্যাপ আপ করে ফেলি আমাদের আজকের ক্লাস। আমরা আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার, এই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বইটার বিল অফ ম্যাটেরিয়ালস, বোম শর্ট করে আদর করে আমরা ডাকি আর কি। তো এই বোমের হচ্ছে, বোম জিনিসটা কি, এটা একটু ক্লাসিফিকেশন দেখবো। এন্ড দেন এর বেশ কিছু আসলে বিভিন্ন রকমের ফরম্যাট আছে। প্রত্যেকটা ফরম্যাট আমরা এক্সাম্পল সহ কোনটা কেন কিভাবে হেল্প করতেছে, কেন আসলো, এগুলো আমরা ডিটেইল এর পরে মানে নেক্সট ক্লাসে আমরা দেখবো আর কি। তো আজকে আমরা স্টার্ট করি আর কি, যে বিল অফ ম্যাটেরিয়ালস বম এই জিনিসটা আসলে কি। তো আমরা অলরেডি জানি এটা হচ্ছে এক রকমের প্রোডাক্ট স্ট্রাকচার, তাই না? সো প্রোডাক্ট স্ট্রাকচার বলতে আমরা যেভাবে আসলে ডিফাইন করতে পারি সেটা হচ্ছে যে ইট ইজ বেসিক্যালি এ গ্রাফিক্যাল স্ট্রাকচার অফ দ্য পার্টস, র ম্যাটেরিয়ালস অর সাব অ্যাসেম্বলিজ দ্যাট আর রিকোয়ার্ড টু প্রডিউস দ্য প্রোডাক্ট। সো একটা প্রোডাক্ট বানাতে গেলে যত রকমের পার্টস, র ম্যাটেরিয়াল, সাব অ্যাসেম্বলি হ্যাঁ লাগে, এই জিনিসগুলো আমরা বেসিক্যালি জানতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। তো আমরা একটা টেবিল বানাচ্ছি, ভালো কথা। তো টেবিলের কি কি, মানে একটা টেবিল বানাইতে গেলে কি কি কম্পোনেন্ট লাগবে আসলে। তো এইটা যদি কোনো একটা গ্রাফিক্যাল স্ট্রাকচারে আমরা বুঝাতে পারি, সেইটাকে বলতেছে বিল অফ মেটেরিয়ালস বম। তো যেহেতু গ্রাফিক্যাল স্ট্রাকচার, তার মানে ডেফিনেটলি একটা একটা ভিজুয়াল একটা ফ্লো চার্টের মতো আমরা দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তো আমি যদি তোমাদেরকে জাস্ট এমনি একটু আগে এরকম ফর এক্সাম্পল একটু ভিজুয়ালি দেখাই নিই, যেমন একটা সিম্পল, যেমন একটা টেবিলও হইতে পারে, যে একটা টেবিল জাস্ট টেবিলের মধ্যে লিস্ট ডাউন করা যেমন থাকতে পারে, আবার যে দেখছো এরকম একটা ফ্লো চার্ট, একটা ট্রি ডায়াগ্রামের মতো হইতে পারে। ঠিক আছে, বা ট্রি ডায়াগ্রামের মধ্যে আবার অনেক রকমের কমপ্লিকেশন আছে, আর টেবিলের মধ্যেও আর একটু ডিফারেন্ট টাইপের ফিচারও আছে। হ্যাঁ, তো এটা আমরা দেখবো, সমস্যা নেই, নেক্সট ক্লাসে। তো এই যদি তাহলে বিল অফ মেটেরিয়ালসটা হয়, যে বেসিক্যালি গ্রাফিক্যাল স্ট্রাকচার অফ দ্য পার্টস, র মেটেরিয়ালস অর সাব অ্যাসেম্বলিজ দ্যাট আর রিকোয়ার্ড টু প্রডিউস দ্য প্রোডাক্ট। এখন দেখি যে এইটা আসলে কোথায় কোথায় আমাদের কাজে লাগে। দিস ইজ ওয়াইডলি ইউজড ইন প্রোডাক্ট ডিজাইন। হ্যাঁ, সো আমি যদি একটা প্রোডাক্ট ডিজাইন করতে যাই, আমার তখন তো এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে একটা প্রোডাক্ট বানাইতে গেলে ওটার কি কি কম্পোনেন্ট আমার লাগবে। সো এরকম বিভিন্ন ব্রেকডাউন আমার দরকার। সো ইভেন একটা সাব অ্যাসেম্বলড একটা যদি প্রোডাক্টও চিন্তা করি, সেইটার আবার কি কি কম্পোনেন্ট দরকার। হ্যাঁ, so এরকম বিভিন্ন আসলে লেভেলে এরকম আমাদের রিলেশন আছে, যে একটা এই পার্টস আর ওভারঅল প্রোডাক্টের মধ্যে। তো এগুলো আমরা দেখতে পারবো আর কি এই এখানে। তো এটা এখন প্রোডাক্ট ডিজাইনে হেল্প করবে, ইনভেন্টরি কন্ট্রোলে হেল্প করবে। ইনভেন্টরি কন্ট্রোল মানে বলতে এখন তুমি চিন্তা করে দেখো যে তুমি যদি এই রিলেশনটা জানো, দেন প্রপারলি তুমি আসলে কিন্তু ক্যালকুলেট করতে পারবা যে তোমার কতটুকু কোন আইটেমের ইনভেন্টরি মেনটেন করা উচিত। হ্যাঁ, পারচেজ কতটুকু করবা, দেন পারচেজিং এটার উপর ডিপেন্ডেন্ট, প্রোডাক্ট কস্টিং এটার উপর ডিপেন্ডেন্ট, কারণ তখন তুমি ট্রেস করতে পারতেছো যে কোন কোন কম্পোনেন্ট এটাতে যাচ্ছে, ওগুলোর জন্য কিরকম তোমার খরচ হয়েছে, কস্টিং হয়েছে। দেন তুমি ওটার সাথে অন্যান্য ডিফারেন্ট টাইপের কস্টিং গুলো অ্যাড করে তোমার প্রফিট মার্জিন রেখে তুমি প্রাইস ডিটারমাইন করবা। প্রোডাক্ট অ্যাসেম্বলি সিকোয়েন্স, যে বিভিন্ন, ঠিক আছে, এরকম এরকম পার্ট গুলো যোগ করে করে হচ্ছে, বাট কোনটা কার সাথে কখন অ্যাসেম্বল করবা, ওই সিকোয়েন্সটা। হ্যাঁ, বা রাউটিং শিট, এই জিনিসগুলোর জন্য কিন্তু এই বিল অফ ম্যাটেরিয়াল ডকুমেন্টটা খুবই দরকারি, এবং এটা কিন্তু মোরলেস সবগুলা কোম্পানিতেই কাইন্ড অফ ইউজ হয়। হ্যাঁ, এটা খুবই কমন হয়ে গেছে এখন, তুমি বিভিন্ন জায়গাতেই দেখবা যে তারা তাদের প্রোডাক্টের এরকম যদি পার্টস থাকে তারা এইভাবে ট্র্যাক ডাউন করে। ওকে, তো এই যে এখন আমি যদি তাহলে বিল অফ ম্যাটেরিয়ালটা যে চিন্তা করতেছি, এইটা দুইটা আমরা ব্রড ক্যাটাগরি চিন্তা করতে পারি। হ্যাঁ, দুইটা অ্যাপ্রোচ চিন্তা করতে পারি। একটা অ্যাপ্রোচ হচ্ছে টপ ডাউন। টপ ডাউন মানে আমার কোশ্চেনটা যদি হয় এরকম, যে হোয়াট কম্পোনেন্টস আর ইউজ টু মেক আ প্রোডাক্ট অর অ্যাসেম্বলি। তো শুরুতে আমি সেই প্রোডাক্টটার বা অ্যাসেম্বলিটার নাম লিখবো, দেন আস্তে আস্তে আমি এখন দেন ছোট ছোট যে আরো সাব অ্যাসেম্বলি বা কম্পোনেন্ট গুলো আছে ওগুলোতে ভাগ করে করে দেখাবো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার যদি হয়, তার মানে কি আমি একটা সিঙ্গেল আইটেম থেকে বিভিন্ন কম্পোনেন্টে এক্সপ্লোড করতেছি। সো দিস ইজ কল্ড এক্সপ্লোশন অফ বম্ব। সো এক্সপ্লোড করতেছি। এটার অপোজিট অ্যাপ্রোচটা কি? বটম আপ অ্যাপ্রোচ। সো টপ ডাউন অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ অপোজিট হচ্ছে কিভাবে সে এই কোশ্চেনটার অ্যান্সার দেয়, যে একটা কম্পোনেন্ট কোথায় ইউজ হয়, দিস কম্পোনেন্ট ইজ ইউজড টু বিল্ড হোয়াট প্রোডাক্টস। ঠিক আছে, সো আগেরটাকে কমনলি বলা হয় বিল। টপ ডাউন অ্যাপ্রোচের যেই আর কি বমটা, সেটাকে এমনিতে বিল বলা হয়। আর বটম আপ অ্যাপ্রোচের টাকে বলা হয়
হোয়ার ইউজড বিল, ঠিক আছে, যে কোথায় ইউজ করা হচ্ছে এইটার অ্যান্সার দিচ্ছে সে। সো একটা কম্পোনেন্ট হচ্ছে আস্তে আস্তে আর কি বিভিন্ন প্রোডাক্টে হয়তো যেতে পারে, সেইটা আমরা, সো কম্পোনেন্ট থেকে আমরা প্রোডাক্টে যাচ্ছি, বটম আপ অ্যাপ্রোচ, হ্যাঁ, যে একটা কম্পোনেন্টটা কোন প্রোডাক্টে লাগতেছে সেইটার অ্যান্সার সে দিচ্ছে। সো হোয়ার ইউজ বিল, টু বি অনেস্ট সবচেয়ে কমন হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচের, যেটা আমরা এক্সপ্লোশন বলতেছি, অ্যাপ্রোচের যে বিলটা ইউজ হয় সেইটা। বটম আপ অ্যাপ্রোচটা আর একটু কম, বাট অনেক ক্ষেত্রেই দুইটাই ইউজ হইতে পারে, হ্যাঁ, কারণ দুইটার পারপাস ডিফারেন্ট। হ্যাঁ, বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে মোর লাইক একটা কম্পোনেন্ট কোথায় ইউজ হচ্ছে, তুমি যদি টপ ডাউন অ্যাপ্রোচ থেকেই ফিগার আউট করতে না চাও, এটা তোমাকে ওইভাবে হয়তো হেল্প করবে। তো বটম আপ অ্যাপ্রোচে তাইলে হচ্ছে যে বিভিন্ন কম্পোনেন্ট আস্তে আস্তে যোগ হয়ে একটা প্রোডাক্ট হওয়ার মতো ব্যাপার, তো এখানে ইমপ্লোশন হচ্ছে। আগেরটা এক্সপ্লোশন হচ্ছিল, এটাতে ইমপ্লোশন হচ্ছে। তো টপ ডাউন অ্যাপ্রোচে এক্সপ্লোশন হয়, বটম আপ অ্যাপ্রোচে ইমপ্লোশন হয়। টপ ডাউন অ্যাপ্রোচেরটাকে আমরা বিল বলি, বটম অ্যাপ্রোচেরটাকে বলি ওয়্যার ইউজড বিল। টপ ডাউন অ্যাপ্রোচটাকে আমরা যেই কোশ্চেনে অ্যান্সার করি সেটা হচ্ছে হোয়াট কম্পোনেন্টস আর ইউজ টু মেক আ প্রোডাক্ট অর অ্যাসেম্বলি। বটম অ্যাপ্রোচে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করি যে দিস কম্পোনেন্ট ইজ ইউজড টু বিল্ড হোয়াট প্রোডাক্টস। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের মেইন বেসিক ডিফারেন্সটা। দেন এখন এটা টপ ডাউন হোক আর বটম আপ হোক, এগুলোকে কয়েকটা অ্যাসপেক্টে আমরা আরো ডিফারেন্ট টাইপে ভাগ করতে পারি। সো কয়েকটা কমন যেমন বলতে পারি যে সামারাইজড বিল বা পার্ট লিস্ট আছে, তারপরে সিঙ্গেল লেভেল বিল হইতে পারে, মাল্টি লেভেল বিল হইতে পারে। যেখানে দেখতেছো যে লেখা আছে মাল্টি লেভেল ইল, হ্যাঁ, সো মানে বিটা টাইপ এটা আর কি, বিটা মিস হয়ে গেছে। সো সিঙ্গেল লেভেল বিল বা মাল্টি লেভেল বিল হইতে পারে, ইনডেন্টেড বিল হইতে পারে। একই অ্যাসপেক্ট মাথায় রেখে আমরা বটম আপ অ্যাপ্রোচেও এই ফরম্যাট গুলো দেখতে পারি, যে বাট পার্থক্যটা যেটা হবে, ওখানে সামারাইজড বিল বলবো না, বলবো সামারাইজড ওয়্যার ইউজড বিল। সিঙ্গেল লেভেল ওয়্যার ইউজড বিল, মাল্টি লেভেল ওয়্যার ইউজড বিল, ঠিক আছে, তো মাঝখানে ওয়্যার ইউজড আর কি ওয়ার্ডটা ঢুকে যাচ্ছে এই। তো এই যে ফরম্যাট গুলো, এই ডিফারেন্ট ফরম্যাট গুলো আমরা ডিটেইল একদম, হ্যাঁ, পড়বো আর কি নেক্সট ক্লাসে। আমি তোমাদেরকে এখন জাস্ট ভেরি শর্টলি জাস্ট একটু দেখাই দেই যে কি কি, মানে এই এগুলো ছাড়াও আরো কয়েকটা আমরা দেখবো আর কি। তো যেমন টেবুলার ফরম্যাট, সামারাইজ যে বলতেছে না, যে সামারাইজ বিল, তো আমরা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচের যে, হ্যাঁ, বিল গুলা, ওগুলা আর কি এখানে একটু আর কি দেখবো, এখানে ডিটেইল যে সামারাইজড বিল দেখবো, তার মানে যেটা হচ্ছে টেবুলার ফরম্যাটে। তারপরে আমরা দেখবো ট্রি স্ট্রাকচার, ট্রি স্ট্রাকচারের মধ্যে এখন আমরা দেখবো সিঙ্গেল লেভেল বিল বা সিঙ্গেল লেভেল বম আর মাল্টি লেভেল বম। ঠিক আছে, এগুলো আমরা দেখবো পরে যে কোনটা কেন ইউজ হচ্ছে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি চেহারাটা কিরকম, ফরম্যাটটা কিরকম। ইনডেন্টেড বম আছে, যেটা বেসিক্যালি টেবুলার যে বমটা ছিল ওইটার একটা মডিফাইড ভার্সন, আপগ্রেডেড ভার্সন বলা উচিত আরো বরং। দেন একটা আছে কি রেশিও পার্সেন্টেজ বিল। এর আগের যে মানে বিল বা বমগুলোর কথা বলতেছি, ওগুলোতে আমরা সব নাম্বার লিখতেছি, যে এই একটা এই প্রোডাক্টের জন্য এতগুলা এই কম্পোনেন্ট লাগে, হ্যাঁ, সো এতটা, হ্যাঁ, নাম্বার বলতেছি। বাট একটা কেমিক্যাল প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্টের জন্য কিন্তু আমরা তখন আর নাম্বার ইউজ করি না, করব না। তখন মোর লাইক ইউজ হবে যে রেশিও বা পার্সেন্টেজ, যে এইটার জন্য এত পার্সেন্ট এটা লাগবে, এত পার্সেন্ট এটা লাগবে, বা এত রেশিওতে এটা ইউজ করতে হবে, এত রেশিওতে এটা মিক্স করতে হবে, এরকম ব্যাপার স্যাপার। সো আমরা যদি নাম্বার ইউজ না করে রেশিও পার্সেন্টেজ ইউজ করি, সেটাকে রেশিও পার্সেন্টেজ বিল বলবো। আর এটা কেমিক্যাল এন্ড লিকুইড প্রোডাক্টস তো মাস্ট ইউজ হয়। আমরা এমনি যে কোনো ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের কথাও যদি চিন্তা করি, সেখানেও ইউজ হইতে পারে। তো আমরা ডিটেল দেখবো পরে, সমস্যা নেই। তোমাদের এখানে বিভিন্ন বমগুলোর মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড এন্ড ইম্পর্টেন্ট বিল যেটা, সেটা হচ্ছে মডিউলার বিল। আমরা অনেক প্রোডাক্টই দেখি যেগুলোর বিভিন্ন ফিচার থাকে, অপশনাল ফিচার থাকে, ভ্যারিয়েন্ট থাকে। তো সেগুলাকে আসলে তখন আমরা প্রত্যেকটা ভ্যারিয়েন্টের জন্য যদি মানে এই বিলটা বানাই, বমটা বানাই, অনেকগুলা বম হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা ঝামেলা। তো আমরা কোনো বুদ্ধি কি তাইলে বাইর করতে পারি কিনা যে রিপ্রেজেন্ট করবো ঠিকই এতগুলা বমকে, বাট বেশ আর কি মানে কনসাইজড ওয়েতে, হ্যাঁ। তো সেইটার টেকনিকটা হচ্ছে মডিউলার বিল, বেশ কিছু স্টেপস আছে। এটা আমরা ভালো করে একটু স্লোলি দেখবো নেক্সট ক্লাসে, যাতে ভালো মতো বুঝতে পারি। বেশ ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এন্ড দেন লাস্টলি হচ্ছে লো লেভেল কোডিং। সো কাইন্ড অফ ট্রি স্ট্রাকচারের সাথে রিলেভেন্ট, বাট আমরা লেভেল গুলোকে কাইন্ড অফ মানে আইডেন্টিফাই ফিক্স করে ফেলি, হ্যাঁ। সো এটারও পারপাস আছে কোডিংটা করার, তো কেন এটা আমরা করি, তো এটা আমরা দেখবো। এই হচ্ছে মোটামুটি আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা বম, আমরা যা যা দেখবো আর কি। তো আমরা হচ্ছে আজকে ফাউন্ডেশনটা বিল্ড আপ করলাম, টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচটা দেখলাম। আমরা নেক্সট দিন হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফরম্যাট আর কি এক্সাম্পল সহ দেখবো। এন্ড দেন হোপফুলি এইটা থেকে সময় থাকলে আমরা ইনভেন্টরি ক্লাসিফিকেশনে
স্টার্ট করবো, মানে এইটারই যে থার্ড চ্যাপ্টারটা সেটা আমরা স্টার্ট করবো আর কি ইনশাল্লাহ নেক্সট ফিজিক্যাল আমাদের যে ফেস টু ফেস ক্লাস আছে সেটাতে। ওকে, এখন আমি তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি, ওপেন করে দিচ্ছি। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে সেটা থাকতে পারে আজকে যে জিনিসগুলো আমরা পড়লাম সেটা নিয়ে, অথবা আমাদের ইন জেনারেল আর কি কোর্স বা ক্লাস নিয়ে, তোমরা চাইলে বলতে পারো আর কি। কোনো কোশ্চেন বা কনফিউশন আছে নাকি? ওকে, মনে হচ্ছে নাই। এটা হচ্ছে সাধারণত দুইটা জিনিস রিপ্রেজেন্ট করে, আইদার হচ্ছে আহ তোমরা যেগুলা দেখছো খুবই সহজ ছিল, কাজে তোমাদের কাছে ওই জন্য কোনো কোশ্চেন অ্যারেজ করতেছে না, আর অথবা কিছুই বুঝো নাই বা মনোযোগ দিতে পারো নাই, তো ওই জন্য কোশ্চেন নাই। তো যেহেতু আসলে এটা আমরা আজকে যা স্টার্ট করছি এটা খুবই ইজি আসলে, তো আমি ধারণা করতেছি প্রথমটাই স্যার যে কিছু কিছু হুম, কনফিউশন আছে স্যার, কিন্তু ওয়েট হ্যাঁ হ্যাঁ, করতেছি ক্লাসের জন্য স্যার। কিসের জন্য ওয়েট করতেছো? স্যার অফলাইন ক্লাসে স্যার, অনলাইনে স্যার বোঝা একটু টাফ হয়ে যায় আর কি, ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ এটা কনসেন্ট্রেশন অবশ্য ধরে ট্রু, রাখা আমি যায় না। এগ্রি করি, ট্রু ট্রু, ঠিক আছে, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। আমরা হ্যাঁ অফলাইন ক্লাসে তোমাদের যদি কোনো কিছু মনে হয় দেন আমি শর্টলি এগুলো আরেকবার একটু শর্টলি গো থ্রু করে দেন আমি হয়তো প্রসিড করলাম, দ্যাট উইল বি অলসো ফাইন, তো সমস্যা নেই। এবং আই থ্যাংক ইউ এগ্রি স্যার। যে অনলাইন ক্লাসে যে আসলে একটু ডিফিকাল্ট কনসেন্ট্রেশন ধরে রাখা, পড়াইতেও মজা লাগে না আসলে সত্যি কথা বলতে। তো যাই হোক, ঠিক আছে। তোমাদের যদি আর কোনো আপাতত কোশ্চেন না থাকে আমি তাইলে হয়তো এখন ক্লোজ করে দিতে পারি, আর আমাকে তাইলে সিআররা একটু কাইন্ডলি স্ক্রিনশট আর অ্যাটেন্ডেন্স ইনফরমেশন গুলো দিয়ে দিও, আমি হচ্ছে ওইভাবে রিপোর্ট করে দিব। থ্যাংক ইউ, তাহলে নেক্সট দিন দেখা হবে, হ্যাঁ, ভালো থাকো। থ্যাংক ইউ স্যার।